পর্ব ২৬ গল্পের চতুর্থ অংশ। রাহমিদ। তাজরিন ফাতিহা। প্রথম দুধের অভাবে রাহমিদ প্রচণ্ড কান্না করত। ওকে কোনোভাবেই থামিয়ে রাখা যেত না। কারো কোলেই রাহমিদ যেতে চাইত না। আমি কোলে নিয়ে থাকতাম, তাও অনেক সময় ওর কান্না কিছুতেই কমাতে পারতাম না। একবার কি হয়েছিল জানেন ভাই? রায়হান হাসপাতালের ফ্লোরে বসে উপরের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে রুস্তমকে বলে উঠল। রুস্তমও রায়হানের পাশে বসে ওর দিকে তাকিয়ে মনোযোগ সহকারে রায়হানের তিক্ত অতীত শুনছে। তার চোখ ভিজা, গালে চোখের পানি শুকিয়ে আছে। রুস্তম বলল, কি হয়েছিল? রায়হান আগের মতো থেকেই নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, রাহমিদের বয়স তো কম, মাত্র ৮ মাস বয়স। রাতে মায়ের বুকের দুধ খেতে খেতেই ও ঘুমিয়ে যেত। মা মারা যাওয়ার পর অনেকদিন ফিডারের দুধ খাইয়ে রেখেছে ওকে। ও আমার সাথেই ঘুমাতো, কারণ আর কারো সাথেই বাচ্চাটা থাকতে চাইত না। ভালোই হয়েছে থাকতে চাইত না, না হলে ওকেও কখন আব্বু আম্মুর মতো। বলতে বলতে হঠাৎই গলা ধরে আসলো রায়হানের। ওই প্রসঙ্গ পাল্টিয়ে আবারও বলল, তো সেই দিন ঘুমিয়ে আছি। পাশে রাহমিদ ছোট্ট হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। অনেক কষ্ট হয়েছিল ওকে ঘুম পাড়াতে। যেহেতু দুধের শিশু, ওরা মায়ের ওম ছাড়া ঘুমাতে পারে না। তবুও অনেক কাদার পর ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটা। হঠাৎ মাঝরাতে আমার বুকের উপরে কারো থাবা অনুভব করি। ঠাস করে চোখ খুলে দেখি রাহমিদ ঘুমের ঘোরেই বুকের দুধ খুঁজছে। যেহেতু আমি ছেলে মানুষ, স্বাভাবিকভাবেই আমার কাছে ও যেটা খুঁজছে সেটা পাবে না। উঠে ফিডার বুকের পাশে লাগিয়ে ওকে খাইয়েছি। আমার এটুটুকুন দুধের ভাইকে আমি ছোট থেকে এই হাতে মানুষ করেছি ভাই। এই হাতে। রায়হান হঠাৎ উত্তেজিত হয়ে হাত দুটো বাড়িয়ে রুস্তমকে দেখাতে লাগল। পাগলের মতো বলতে লাগল, আমার সেই ছোট্ট দুধের ভাইকেও আল্লাহ কেড়ে নিতে এসেছেন ভাই। আপনারা আল্লাহরে বলেন আমার ভাইরে ছেড়ে দিতে, আমার ভাইরে ফিরাই দিতে। ও আমার কলিজার টুকরা ভাই। আজকে 7 দিন ওই আইসিইউ রুমের মধ্যে কেমনে আছে বাচ্চাটা? আমার সেই ছটফটে কলিজাটা কেমনে নিশ্চুপ নিস্তেজ হয়ে পড়ে আছে ভাই। সারা ঘর মাতিয়ে রাখা সেই ছোট্ট আদুরে ছানার কোনো রেসপন্স নাই দেখছেন আপনি? আমার কলিজা পুড়ে কয়লা হয়ে গেছে। মা বাবারে নিয়ে আল্লাহ আমারে জীবন্ত পাথর বানিয়ে ফেলছে। আল্লাহরে বলেন এখন আমারে জীবন্ত লাশ বানিয়ে এই দুনিয়ায় না রাখতে, আমার কোল খালি করতে, আমার কলিজা কেড়ে নিতে আপনারা আল্লাহরে নিষেধ করেন ভাই। বলতে বলতে হুহু করে কেঁদে উঠল রায়হান। রুস্তমের চোখ থেকে টপটপ করে জল গড়াচ্ছে। কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না সে। রায়হান আবারও ছটফট করতে করতে বলে উঠল, ওই ছোট্ট শরীরটায় কতগুলো সূচ ফুটে আছে, কতগুলো ইঞ্জেকশনের সূচ আমার ছোট্ট আদুরে কলিজার শরীরে আছে দেখেছেন আপনি ভাই? ওর ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু বলতে পারছে না। আমি বা রোদ একটু মারলে সারা ঘর গড়াগড়ি খেত আমার কলিজাটা। সেই কলিজা এখন কতগুলো সূচ নিয়ে নিস্তেজ নিশ্চুপ হয়ে 7 দিন পড়ে আছে। আল্লাহ এবার সবাইকে ঈদ দিলেও আমাকে দিয়েছে একরাশ দুঃখ, যাতনা, কলিজা ছাই হওয়া কষ্ট। এত সুন্দর উপহার পেয়ে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, শুকরিয়া জ্ঞাপন করি। রায়হানের আহাজারি কান্না হাসপাতালে উপস্থিত সকলের কানে বাড়ি খাচ্ছে। সকলেরই চোখে পানি এসে গিয়েছে ওর আহাজারি শুনে। আল্লাহ তাআলা কি এই করুণ আহাজারি শুনতে পেলেন? আজকে 10 দিন হল রায়হানের হাসপাতালের জীবনের তিক্ত অনুভূতির সাক্ষী হতে রায়হানের এই হাসপাতাল জীবনের সূচনা হয়েছিল। নামাজের বিছানায় চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি সব শুকিয়ে গেছে মনে হয়। এই রায়হানকে চেনা যায় না। এই রায়হান হাসে না, কথা বলে না, খায় না। শুধু ক্ষুধা মেটাতে একটু খাবার মুখে নেয় এই যা। সেটাও আবার রুস্তম জোর করে খাইয়ে দেয় বলে। রুদের ব্যান্ডেজ খোলা হয়েছে পরশুদিন। এখন ও মোটামুটি ভালোই মুভমেন্ট করতে পারে। পরিপূর্ণ সুস্থতার পথেই রুদ।
রায়হানের মাথায় আর হাতে এখনো ব্যান্ডেজ দিয়ে মোড়ানো। অজু করতে পারে না, তাই তায়াম্মুম করে নামাজের বিছানায় বসে চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আহাজারি করে রাহমিদকে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। আবার মাথায় আঘাতের ফলে কিছু ভুলে গেলে রুস্তমের কাছে করুণ আকুতি করে চিল্লায়। কি এক দুর্বিষহ জীবন রায়হানের, যেন এক টুকরো বিষাদ। 248 নম্বর রুমের বাচ্চাটা রেসপন্স করছে। জরুরি বিভাগে যার বাচ্চা ভর্তি, দ্রুত চলে আসুন। সাদা পোশাক পরিহিত একজন নার্স চিল্লিয়ে কথাগুলো বলল। রুস্তমের বিশ্বাস হচ্ছে না। কত নম্বর রুম বলল? 248। হ্যাঁ, এই রুমেই তো রাহমিদকে শিফট করেছিল গতকাল। জরুরি বিভাগে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য। যেহেতু এটা সরকারি হাসপাতাল, সেহেতু ভালো মানের ডাক্তার এতদিন ছিল না। গত পরশু এসেছে। এসেই বাচ্চাটাকে আরেকবার পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের অনুমতি নিয়েই জরুরি বিভাগে ভর্তি করেছেন তারা। রুস্তম আশেপাশে রায়হানকে খুঁজতে লাগল। খবরটা শুনে রায়হান আবার দৌড় দিয়েছে নাকি সেটাই দেখল। যখন দেখল রায়হানের অস্তিত্ব আশেপাশে নেই, তখন দৌড়িয়ে নামাজ কক্ষে প্রবেশ করল। যা ভেবেছিল তাই। নামাজের বিছানায় সিজদারত অবস্থায় পড়ে আছে রায়হান। পাশে রুদো ভাইয়ের দেখাদেখি নামাজ পড়ছে। এদের 3 ভাই বোনের ভালোবাসা তাকে ভীষণ মুগ্ধ করে। মনে হয় তাকে কেন এমন ভাই বোন আল্লাহ দিল না। নামাজ শেষের জন্য রুস্তম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। রায়হান সিজদায় পড়ে অনেকক্ষণ কাঁদল প্রতিদিনের মতো। কিছুক্ষণ পর সিজদা থেকে উঠে জায়নামাজ ভাঁজ করে রাখার সময় রুস্তমের কথা শুনে হাত থেকে জায়নামাজ পড়ে গেল। এক দৌড়ে জরুরি বিভাগের সামনে এসে দাঁড়িয়েছে রায়হান আর তার পিছে রুস্তম, রুদ। দরজায় হঠাৎ এত মানুষ দেখে শামসুল আলম অবাক হন কিছুটা। এই বিভাগে রোগীর আত্মীয় ছাড়া হঠাৎ করে কারো প্রবেশ নিষিদ্ধ। এরা কারা? 2 জন নার্স যে রায়হানদের আটকাল। কাকে চায়? আপনারা কারা? এসব প্রশ্ন করে রায়হানদের বের করে দিতে উদ্যত হলে রায়হান বলে উঠল, আমার কলিজা, আমার রাহমিদ নাকি রেসপন্স করছে? তাহলে আমাকে বের করে দিতে চাচ্ছেন কেন? আমি ওর ভাই। নার্স ও ডাক্তার যেহেতু নতুন, তাই রায়হানের এই কয়দিনের উদ্বিগ্নতা আহাজারি কোনো কিছু সম্পর্কেই তারা অবগত নন। একজন পুরনো নার্স এসে রায়হানের কথা শামসুল আলমকে বলল, স্যার, পেশেন্টের ভাই ইনি। নাম রায়হান। আইসি। ওর অ্যাগ্রিসেভনেসেই বুঝেছি বাচ্চাটার কেউ হবে হয়তো। তবে এত দেরি করে আসলেন কেন ইয়াং ম্যান? নামাজে ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তায়ালাকে ডেকেছেন বিধায় বাচ্চাটা রেসপন্স করেছে মনে হয়। আপনি একটু কিছু কথা বলে দেখুন। বাচ্চাটা কিছু বলে কিনা দেখেন। বয়সে অনেক বড় হয়ে ছোট একজনকে আপনি করে বলায় বোঝা যায় কত মার্জিত এই লোক। রুস্তমের ডাক্তারের ব্যবহার অনেক ভালো লাগল। রায়হান রাহমিদের বেডের পাশে বসে আছে। আজকে 10 দিন পর তার কলিজার মুখ দেখতে পাচ্ছে সে। চেহারায় জায়গায় জায়গায় ব্যান্ডেজ, কাটা দাগ, তবুও বাচ্চাটার মায়াবী বদন একটুও ম্লান হয়নি যেন। রায়হান চোখের পানি ছেড়ে ডেকে উঠল, আমার রাহমিদ রে, কই চলে গিয়েছিলে ভাইকে ধোকা দিয়ে? অনেক মারব তোমায়। ভাইয়ের সাথে কথা বলবে না? ভাইয়ের প্রতি অভিমান জন্মেছে তোমার। এতদিন কষ্ট পাচ্ছ দেখে ভাইয়ের প্রতি তোমার অনেক রাগ, তাই না কলিজা? আমার টোটন শোনা, কথা বল। বলবি না কথা? রায়হান রাহমিদের ব্যান্ডেজ মাখা শরীরে আলতো করে হাত বুলিয়ে বলে যেতে থাকল তার কয়েকদিনের জমানো অজস্র কথা। রুদু পাশে বসে কেঁদে দিয়েছে। তার ছোট্ট ভাইটা কিভাবে শুয়ে আছে। তার ভালো লাগছে না ভাইকে এভাবে দেখতে। সারা ঘর মাতিয়ে রাখা সেই ছোট্ট রাহমিদকে চাই তার। রুস্তম পাশে দাঁড়িয়ে এই 3 মায়ার ঢালির জন্য দোয়া করছে। বাচ্চাটা যাতে কথা বলে এটাই চায় সে। রায়হানের কষ্ট আর দেখতে পারছে না সে। কত কত মানুষকে জীবনে কাঁদিয়েছে সে, অথচ আজকে চায় হাসুক একজন।
তার দোয়ার বদৌলতে হলেও হাসুক রায়হান। ভাইউ কুব বিতা, ইখানে বিশি বিশি বিতা। অস্ফুট স্বরে রাহমিদের আওয়াজ। রায়হান, রুদ, রুস্তম তিনজনই স্তব্ধ। সকলের মুখে বিরাট পাথর নেমে যাওয়ার স্বস্তি। পর্ব ২৭। ভোরের নির্মল বাতাস রায়হানের বরাবরই পছন্দের। রাহমিদকে সাথে নিয়ে নামাজ পড়তে গিয়েছিল। এখন নামাজ থেকে ফিরছে দুই ভাই। ছোট্ট রাহমিদ ভাইয়ের আঙ্গুল ধীরে ঝুলে ঝুলে আসছে, কখনো আবার লাফিয়ে লাফিয়ে হাঁটছে। রায়হান মুচকি হেসে ছোট্ট ভাইয়ের কাণ্ডকারখানা দেখছে। মাস ২ আগে রাহমিদটা কত বড় একটা মুসিবত থেকে সেরে উঠল। টানা ১ মাস বাচ্চাটা বিছানায় পড়া ছিল। রায়হান নিজের পড়াশোনা, নাওয়া খাওয়া ফেলে ছোট্ট ভাইয়ের যত্ন নিত দিনরাত। রায়হানের কঠোর পরিশ্রমের ফলেই আল্লাহ বাচ্চাটাকে এই গুরুতর আঘাত থেকে তাড়াতাড়ি সারিয়ে তুলেছেন। ভাইকে আবারও আগের মতো হাসতে খেলতে দেখে তার পরাণ জুড়ায়। এই তো তার রাহমিদ, টোটন সোনা, আদুরে বিড়ালের মতো কিভাবে লাফাচ্ছে। ভাবতেই রায়হানের চোখ ভিজে ওঠে। বাবা থাকলে সে, ছোট্ট রাহমিদ আর বাবা মিলে বাবার ২ হাত জড়িয়ে দুজনই নামাজে যেতে পারত। ভাগ্যের পরিহাসে বাবা নামক বটগাছটা রায়হানদের নেই। ছোট্ট ভাইবোনগুলোর প্রতি তার ভারী মায়া কাজ করে। এই বয়সেই বাবা মার আদর থেকে বাচ্চাগুলো বঞ্চিত। চোখের পানি সন্তর্পণে মুছে রায়হান রাহমিদকে বলল, এভাবে লাফাচ্ছেন কেন কলিজা? মুজা মুজা। রাহমিদের উৎফুল্ল কণ্ঠ। কিসের মুজা? পায়ের না হাতের? রায়হানের রসাত্মক কণ্ঠ। রাহমিদ ঠোঁট উল্টিয়ে বলল, ইন না, মুজা মুজা। ভাইয়ের রাগ বুঝে রায়হান হেসে বলল, পরে ব্যথা পাবেন তো, তখন মুজা বের হয়ে যাবে। বের হবে না, তুমিও লাফাও। আমি বুড়ো মানুষ, লাফানোর বয়স আমার নেই, তুমিই লাফাও। রাহমিদ কোনো কথা না বলে চারপাশ দেখতে দেখতে হাঁটছে। মুখে চকলেট ভরা। ইমাম হুজুর ওকে মসজিদে গেলেই দেয়। আজকেও ব্যতিক্রম হয়নি। বাচ্চাটা খুশিমনে মাথা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে আর হাঁটছে। হঠাৎ ওর হাঁটার মাঝে একজন বোরকা পরিহিত মহিলার সাথে জোরে ধাক্কা খেল। রায়হান কিছু বলার আগেই রাহমিদ বলে উঠল, ওই চোখে দেখো না, ধাক্কা দিলে কিনো? হাতে বিতা পেয়েছি না। উফফ বিতা। মহিলাটি এইটুকু বাচ্চার পাকনা পাকনা কথায় মজা পেল মনে হয়। উত্তরে বলল, খুব বেশিই ব্যথা পেয়েছ নাকি বাবু? মলম লাগিয়ে দিব? রাহমিদকে কেউ বাবু বললে রাহমিদ ভীষণ রাগ করে। অভিমানে মুখ ফুলিয়ে টুলিয়ে বসে থাকে। ভাই বোনের কেউ বললে তার উপর চিল্লানো শুরু করে। আজকেও মুখ ফুলিয়ে পাঞ্জাবি টানতে টানতে বলল, কে বাবু? আমি। বলো, তুমি বড় নাকি? আসলে তোমাকে ছোট্ট লাগছে, একেবারে পিচ্ছি, পণ্ডিতের মতো। রাহমিদ ঝট করে মহিলাটির হাতে খামচি দিয়ে বসল। মহিলাটি উফ শব্দ করে তার মোজা পরা হাতটা চেপে ধরল। রায়হান পরিস্থিতি স্বাভাবিক করতে মহিলাটিকে বলল, দুঃখিত আন্টি, আসলে ছোট তো বুঝতে পারেনি। আপনি কিছু মনে করবেন না। মহিলাটি অদ্ভুত দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হান কথা বলেই ভাইকে টেনে নিয়ে হাঁটতে শুরু করল। মহিলাটি ওদের যাওয়ার দিকে কেমন চোখে যেন এখনো তাকিয়ে আছে। ওই চোখ জোড়ায় কিছু তো একটা নিশ্চয়ই আছে। নিকাবের আড়ালে ভীষণ অদ্ভুত সেই চোখ। দিন দিন বেশি বাড়ছ তুমি। রুদ রাহমিদকে ধমকাচ্ছে। বড় ভাইয়ের মুখে আজকের সমস্ত ঘটনা শুনে রুদ রাহমিদকে চোখ রাঙিয়েছে। নেইল কাটার দিয়ে নখ কাটছে আর ভাইকে ধমকাচ্ছে। রাহমিদ কিছুতেই নখ কাটবে না, অথচ রুদ আজকে ছাড়বে না। নখ কেটেই ছাড়বে। রুদ নখ কাটতে গেলেই হাত নাড়াচাড়া করাই নেইল কাটারের কোনা লেগে আঙুলের চামড়া উঠে এসেছে। রাহমিদ জোরে চিৎকার দিয়ে উঠল। রায়হান রান্নাঘর থেকে দৌড়ে আসল।
এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাহমিদ বড় ভাইকে আঙ্গুল দেখিয়ে বলল, এখানে বিতা দিছে। উফ বিতা বলেই ফু দিয়ে কেঁদে উঠল। রায়হান চট করে আঙ্গুল ধরে মুখে ঢুকিয়ে দিল। আঙ্গুল চুষে দিল। তারপর স্যাভলন লাগিয়ে দিল। রুদকে ধমকে বলল, রুদ, ওকে আঘাত করো কেন? ও ছোট না? বেশি হাত চলে তোমার। আরেকবার এরকম করলে অনেক মারব তোমায়। রুদ বড় ভাইয়ের ধমক শুনে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিল। রায়হান রাহমিদকে কোলে নিয়েই রান্নাঘরে চলে গেল। দেখতেই পেল না তার কথায় তার আদুরে বোনটা কি পরিমাণে কষ্ট পেয়ে কাঁদছে। রাহমিদের অ্যাক্সিডেন্টের পর রায়হান বোনের প্রতি একটু বেশিই গা ছাড়া ভাব। সেটা খালি চোখে না দেখলেও সূক্ষ্ম চোখে ঠিকই ধরা যায়। ভাত খেয়ে বেশি বেশি শক্তি বাড়ান আর মানুষকে খামচি দিতে থাকুন। এটা ছাড়া আপনি পারেনি বাকি? রায়হান রাহমিদকে ভাত খাইয়ে দিচ্ছে আর বকছে, তবে আদুরে বকা। রুদ পাশে বসে চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। রায়হান রাহমিদকে খাওয়ানো শেষে মুখ ধুইয়ে দিল। রাহমিদ বলল, আজ কি ওষুধ খাবো না? বলো বলো, ওষুধ কিতে কষ্ট? তোমাকে মায়ের দিব। মায়ের খেলে ওষুধ খেতে কষ্ট হবে না। সবগুলোই তো লিকুইড, দুইটা মাত্র বড় ওষুধ, সেটাও পানিতে মিশিয়ে খাওয়াই, আর উনার ওষুধ না খাওয়ার হাজারটা বাহানা। রাহমিদ মুখ কালো করে রাখল। রায়হান ওকে ওষুধ খাইয়ে নিজে ভাত খেতে বসল। রুদ তখনও ভাত খাচ্ছে। আজকে গলা দিয়ে তেমন ভাত নামছে না তার। ভাইয়ের তার প্রতি অবহেলা সে কিছুতেই মানতে পারে না। মূলত আজকে ভাত খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ভাই কষ্ট পাবে দেখে চুপচাপ খেতে বসেছে। এখনো মাথা নিচু করে একটা একটা ভাত মুখে দিচ্ছে। হঠাৎ করেই সামনে থেকে কে যেন প্লেট নিয়ে গেল। রুদ মাথা উঁচিয়ে দেখল রায়হান প্লেটে ভাত মাখাচ্ছে। ভাত মাখিয়ে লোকমা বাড়িয়ে দিল। রুদের চোখে আবারও পানি টলমল করছে। রায়হান লোকমা বাড়িয়ে বলল, বড় হচ্ছ রুদ, নানা প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কখনো কখনো তোমার কাছের প্রিয় মানুষ থেকেও বিরাট ধাক্কা খাবে, ধোঁকা পাবে, তবুও তোমায় টিকতে হবে, হাসি মুখে চলতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। এক কথায় সবই করতে হবে ধাক্কাটা সামলিয়ে। এই বয়সে এসব শিখলে বড় হলে এসব তোমার কাছে কিছুই মনে হবে না। পৃথিবীতে কাউকে 100 ভাগ ভালোবাসতে নেই, বিশ্বাস করতে নেই। কারণ দিনশেষে আমরা কাছের মানুষের কাছেই সবচেয়ে বড় ধাক্কাটা পাই। ভাতের লোকমা রুদের মুখে দিয়ে আবারও বলতে লাগল, ভাইয়ের প্রতি অভিমান হয়েছে? রুদ মাথা নাড়িয়ে না বলল। রায়হান বলল, যখন আমি থাকব না তখন কিভাবে থাকবে? সামান্য ধমকে এত কষ্ট পেলে হবে কলিজা? রুদ কেঁদে উঠে ভাইয়ের গলা জড়িয়ে ধরল। রায়হান এক হাতে বোনকে জড়িয়ে অনেক আদর করল। এই ভাইবোনই তো তার জীবন। এদের বকলে তারও তো খারাপ লাগে। দিন যায়, মাস যায়। রাহমিদ, রুদ, রায়হান বড় হচ্ছে। তিনটা অনাথের জীবন কেটে যাচ্ছে সুখ দুঃখে। তবে দুঃখের পাল্লা বেশি ভারী এদের মতো অনাথদের। মানুষের জীবনই একটা পেন্ডুলামে ঘেরা। এই সুখ, এই দুঃখ, এসব মিলেই জীবন। ওই দিল, তোর খবর কি রে? রুস্তম চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর দিলদারকে বলছে। দিলদার ভোতা মুখে বসে আছে। রুস্তম ভাইয়ের গ্যাং তাকে গুতিয়ে এখানে এনেছে। এলাকায় শুনেছে রুস্তম ও তার গ্যাং নাকি একটু সভ্য হয়েছে। অথচ তার সাথে কি আচরণটা করল এসব ভেবেই তার মন খারাপ। ভোতা মুখেই বলল, আছি ভাই কোনোরকম। কোনোরকম ক্যা? অনেক দিন তগো এলাকায় যাওন পড়ে না। আফজাল চাচা কেমন আছে রে? ভালাই। তয় চাচি বেশি ভালা নাই। রোগ শোকে শরীর ভাইঙ্গা গেছে। আহারে, বেচারারা খুবই ভালো মনের মানুষ, তয় এতিম পোলামাইয়া গো একটু খোঁজ রাখতে পারত। তুই তো ওগো খোঁজি পাস নাই। মার্কামারা পোলাপান।
আমি তুড়ির মধ্যে খুঁজা পাইলাম আর তুই। দিলদার আবারও ভোতা মুখ করে বসে রইল। সব সময় তাকে খোঁচা না দিলে রুস্তম ভাইয়ের পেটের ভাত হজম হয় না। রায়হানদের খোঁজ পাওয়া গেছে শুনে তার ভীষণ ভালো লাগল। খুশি হয়ে জিজ্ঞাসা করল, ওরা কেমন আছে ভাই? আল্লাহর রহমতে ভালাই। 3 মাস আগে ছোট্ট বাচ্চাটার বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। 3 জনই মারাত্মক জখম হয়েছিল। এখন আল্লাহর অশেষ রহমতে ভালাই আছে। চায়ে চুমুক দিতে দিতে কথা শেষ করল রুস্তম। দিলদার বলল, ওরা কই থাকে ভাই? আমি একটু দেখতাম ওগরে। অনেক মনে পড়ে বাচ্চা গুলান রে। আচ্ছা আমার লগে যাইস। পরশু ওগরে দেখতে যামু। তৈরি হইয়া থাকিস। তুই তো আবার মার্কামারা। কাজের সময় গায়েব। মার্কামারার যত মার্কামারা কাজকাম। খোঁচায় দিলদার আবারও চুপসে গেল। পর্ব 28। শহরের এই জায়গাটা নিরিবিলি। চারপাশে কোলাহল কম। উত্তরে একটা দোতলা সুন্দর বাড়ি। বাড়ির ছাদে বিভিন্ন জাতের ফুল, ফল গাছ রোপণ করা হয়েছে। বাড়ির মালিক শৌখিন দেখলেই বোঝা যায়। তবে বাড়ির বাইরের দিকটা সুন্দর হলেও ভিতরে চলছে তুমুল গণ্ডগোল। বাড়ির একমাত্র মেয়ের সাথে সমানে তর্ক চলছে মা ইয়াসমিন আহমেদের। আমার জীবনের ডিসিশন তুমি নিবে? বোরকা পরতে বলো পরি। তাই বলে কারো সাথে কথা বলা যাবে না, এটা কেমন কথা? তুমি একটা বেয়াদব। সারা জীবন মানুষের সন্তানকে শিক্ষিত করেছি কিন্তু তোমায় শিক্ষিত করতে পারিনি। কথাবার্তার কোনো আদব লেহাজ নেই। ফোরফোর করে যা মুখে আসে বলা শুরু করো। যার ঘরে যাবে তার জীবনটা কয়লা বানিয়ে রাখবে। তোমার উদ্ধত্তপনায় আমি চরম বিরক্ত। তো আমার উদ্ধত্তপনা দেখো না। চোখ বন্ধ করে রাখো। যত্ত সব। বলেই মেয়েটি প্রস্থান করল। মেয়েটির নাম ইফরা সাবরিয়াহ। বাবা সারোয়ার হোসাইন ও মা ইয়াসমিন আহমেদের একমাত্র কন্যা। বাবা সরকারি কলেজের প্রফেসর আর মা ইয়াসমিন আহমেদ হাইস্কুলের শিক্ষক। উভয়ই আদর্শে ভরপুর হলেও একমাত্র কন্যা ইফরা সাবরিয়াহ প্রচণ্ড জেদি ও বেপরোয়া। তার জেদ ও বেপরোয়া স্বভাবের একমাত্র কারণ ছোটবেলা থেকে মা, বাবা কর্মজীবী হওয়ায় আদর, ভালোবাসা কম পাওয়া। দাদির কাছেই বেশিরভাগ সময় লালিত পালিত হওয়া ইফরা সাবরিয়াহ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী। একমাত্র দাদির সাথে তার সখ্যতা নজরকাড়া। মেয়ে যে দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল আদৌ আছে? একটু শাসন করলে কি তোমার মান খুইয়ে যাবে? ওই মেয়ের মুখ যেভাবে চলে, একে বিয়ে দিতে কি পরিমাণ কসরত করতে হয় দেখে নিও। ইয়াসমিন আহমেদ কঠিন স্বরে কথাগুলো বলে স্বামী সারোয়ার হোসেনের দিকে তাকালেন। সারোয়ার হোসেন কিছু একটা লিখছিলেন। স্ত্রীর কথায় চশমা খুলে টেবিলে রাখলেন। বললেন, মেয়েকে শাসন ছোট থেকে করেছিলে? এই বয়সে শাসন করে কি কোনো ফায়দা আছে? শাসনের বয়সে শাসন করনি, এখন মেয়ের উপর চিল্লালে হবে? ঠান্ডা মাথায় বুঝাও। আমার ইফরা অতটাও বেয়াদব আর বেপরোয়া না। হ্যাঁ এটা ঠিক, ছোট থেকে আমাদের আদর, ভালোবাসা মেয়েটা কম পেয়েছে তাই বিগড়েছে। এখন তাকে ভালোবেসেই বুঝাতে হবে। তার জেদ ভাঙতে ঠান্ডা মাথার মানুষ লাগবে। যে তাকে বুঝবে, ভুল করলে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিবে এমন কারো কাছেই মেয়েকে দিব। আমার মেয়ে কি ফেলনা নাকি? বিয়ে দিতে কসরত করতে হবে কেন? আহা, তোমার মেয়ের জন্য ঠান্ডা মাথার রাজপুত্র এসে হাজির হবে নে। যত সব আহ্লাদপনা। যেমন বাপ তেমন মেয়ে। কোনো কিছুতেই কেয়ার করি না টাইপ। মুখ ঝামটিয়ে ইয়াসমিন আহমেদ চলে গেলেন। তার যাওয়ার দিকে তাকিয়ে সারোয়ার হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের জন্য তারও টেনশন হয়। মেয়েটা দিন দিন এমন বেপরোয়া হচ্ছে কেন আল্লাহ জানে। মুখে যতই বলুক মেয়ে তার আদরের। যেই সেই ছেলের কাছে মেয়েকে তিনি বিয়ে কখনোই দিবেন না। মেয়ের জন্য কয়েকজন পাত্র এসেছিল অবশ্য। একটাও সারোয়ার হোসেনের মন মতো না। সে আর তার স্ত্রী মেয়েকে দ্রুতই বিয়ে দিতে চান, কারণ অল্প বয়সে বিয়ে করা সুন্নত।
ইসলাম অল্প বয়সে বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়েছে। দরকার হলে বিয়ের পর পড়াশোনা করবে। একমাত্র মেয়েকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই তিনি চিন্তামুক্ত হবেন। হায়াত মৌতের কথা তো বলা যায় না। তাদের পরিবার এমনিতেই ধর্মভীরু। তারা দুনিয়ায় না থাকলে মেয়েটাকে কে দেখে রাখবে এই চিন্তা তাকে প্রতিনিয়ত তাড়া করে। আল্লাহ দ্রুত একজন সুপাত্র মিলিয়ে দিক। সময় খুব দ্রুত চলে যায়। এই তো সেদিন রায়হান রাহমিদকে কোলে নিয়ে দুধ খাইছেছে, গোসল করিয়েছে, খাইয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে রাহমিদ ভাইয়ের কোলে ঘুমিয়ে থাকত, একটু বড় হয়ে সারা ঘর মাতিয়ে রাখত। এখনও রাখে, তবে আস্তে আস্তে রাহমিদ ভালোই বড় হয়ে গিয়েছে। আজকে তার স্কুল জীবনের প্রথম দিন। রায়হান ওকে কেজিতে ভর্তি করিয়ে দিবে। রায়হান বাসায় বসিয়ে লেখাপড়ার খাতেখড়ি রাহমিদকে দিয়ে দেয় আর প্লে নার্সারিতে পড়াবে না, একেবারে কেজিতে ভর্তি করিয়ে দিবে। রাহমিদ আজকে খুশি। ভাইয়া তাকে কোথাও নিয়ে যাবে, তাই সকাল সকাল তাকে তৈরি করাচ্ছে। রায়হান রাহমিদকে জামা পরিয়ে দিচ্ছে আর বলছে, উফ, এত লাফালাফি করছো কেন? চুপচাপ দাঁড়াও। মজা ভাইউ, মজা। তোমার সবকিছু এত মজা লাগে কেন? রায়হান রাহমিদকে শার্ট পরাচ্ছে, প্যান্ট ইন করিয়ে দিল, টাখনুর উপরে প্যান্ট গুটিয়ে দিল, মাথায় চিরুনি করে দিল। রুদ আরও বড় হয়েছে, এবার ক্লাস ফ্লোরে পড়ে। এখন আগের থেকে আরও বুঝদার হয়েছে। অল্প বয়সেই বাচ্চাটা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ছোট ভাইকে আগলে আগলে রাখে, শাসন করে, আদর করে, ভাত খাইয়ে দেয়। বেশিরভাগ সময় রায়হানের হাতেই রাহমিদ খাবার খায়, তবে বড় ভাইয়ের ভার্সিটি টিউশনি থাকায় এই দায়িত্ব রুদি পালন করে। রুদ স্কুল থেকে এসেই রাহমিদের দেখাশোনা করত। এখন থেকে রাহমিদও স্কুলে থাকবে, তাই রুদের দায়িত্ব কিছুটা কমবে। রায়হান ছোট ভাইকে নিয়ে বের হওয়ার আগে রুদকে আদর করল কিছুক্ষণ। রুদ রাহমিদকে আদর করে বলল, ভদ্র বাচ্চার মতো হয়ে থাকবে, দুষ্টুমি একেবারেই করবে না। তুমি বেশি দুষ্টুমি করো। স্কুলে অনেক বাচ্চা থাকবে, সবার সাথে মিলেমিশে থাকবে, বুঝেছ? বুঝেছি। তুমি যাবে না আপনি? আমি কোথায় যাব? আমি তো স্কুল করি। তুমিও করবে এখন থেকে। থাক, তোমাকে লাগবে না। ভাইও থাকবে আমার সাথী। রুদ ভাইকে দোয়া পড়ে সারা গা মুছিয়ে দিল। বাইরে যাওয়ার যে সমস্ত দোয়া আয়ত্ত করেছিল সব পড়ে দুই ভাইকেই ফু দিয়ে দিল। দুই ভাই বোনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রায়হান স্কুলে যেতে যেতে রাহমিদকে অনেক উপদেশ দিচ্ছে। রাহমিদ বাচ্চাটা ভাইয়ের কথা বুঝার চেষ্টা করছে। বড় ভাই সাথে থাকলে পৃথিবীর সবকিছু সে জয় করে আসতে পারবে। সে ভাবছে কোথায়ও ঘুরতে যাচ্ছে সে। আসলে যে পড়াশোনা করার জন্য তার জীবনের একটা অধ্যায় শুরু হচ্ছে, বাচ্চাটা সেটা বুঝতে পারছে না। ভাইয়ের হাতের আঙুল ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে সে। স্কুলে ঢুকে রাহমিদ হা হয়ে গেল। এত এত বাচ্চাদের ভিড়ে তাকে খুঁজেই পাওয়া যাবে না। এই এতগুলো বাচ্চা কোথা থেকে এসেছে? এটা কিসের জায়গা? এরকম নানা হাবিজাবি চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষে না বুঝে ভাইকে জিজ্ঞাসা করল, এটা কিসের জায়গা ভাইউ? এত বাচ্চা কেন এখানে? এটা পড়াশোনার জায়গা। এখন থেকে তুমিও এখানে পড়বে। তোমার অনেক সাথী আছে এখানে। তুমি তো বাসায় একা থেকে বোরিং হয়ে যেতে। এখন তোমার বয়সী অনেক বাচ্চা আছে, এদের সাথে পড়বে, খেলবে, মজা করবে। তুমিও থাকবে? আমার সাথে পড়বে, খেলবে, মজা করবে? উহু, আমি তোমায় প্রতিদিন এখানে দিয়ে যাব আর নিয়ে আসব। আমার ভয় করছে ভাইও, তুমিও সাথে থাকো। রায়হান ছোট্ট ভাইয়ের ভয়মাখা চেহারা দেখে আর কিছু বলল না। কারণ এখন যদি রায়হান বলে সে থাকবে না, তাহলে রাহমিদ এখানেই গড়াগড়ি খাওয়া শুরু করবে। রাহমিদের যেই রাগ, চিল্লিয়ে কান্না না শুরু করে, এই দোয়াই করছে রায়হান।
রাহমিদকে তার নির্ধারিত ক্লাসরুমে বসিয়ে রায়হান পাশে বসল কিছুক্ষণ। স্যার আসার আগবধি রায়হান রাহমিদের সাথে বসেছিল। গল্প করেছে, ভাইকে অনেক কিছু বুঝিয়েছে। স্যার এসে পড়লে রায়হান রাহমিদকে আদর করে ক্লাসের বাইরে বেরিয়ে গেল। রাহমিদ ভাইকে চলে যেতে দেখে ছলছল চোখে ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকল। ভাইকে দরজার সামনে দেখে খুশি হয়ে চুপ করে থাকল। রায়হান ইশারায় পড়ায় মনোযোগ দিতে বলল। রাহমিদ যেই একটু সামনে তাকিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে অমনি রায়হান ওখান থেকে সরে পড়ল। রায়হানের ভার্সিটিতে যেতে হবে। রাহমিদ তাকে দেখলে পড়ায় মনোযোগ না দিয়ে তার দিকে বারবার তাকাতো, তাই সে দ্রুতই সরে এসেছে। রাহমিদ সামনে থেকে চোখ সরিয়ে দরজায় তাকিয়ে দেখল ভাই নেই। সারা জায়গায় তাকিয়ে তাকিয়ে ভাইকে খুঁজছে, কিন্তু ভাইয়ের কোনো অস্তিত্ব নেই আশেপাশে। যখন বুঝল ভাই ফাঁকি দিয়ে তাকে একলা অপরিচিত জায়গায় রেখে চলে গেছে, তখন চিৎকার দিয়ে কান্না শুরু করল। স্যার ও আশেপাশের স্টুডেন্টরা হকচকিয়ে গেল। ক্লাসের মধ্যে রাহমিদকে কাঁদতে দেখে স্যার এগিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবু? কাঁদছ কেন? কোনো সমস্যা হয়েছে? রাহমিদ কোনো কথা না বলে কাঁদতেই থাকল। অনেকবার জিজ্ঞাসা করার পর রাহমিদ ছোট্ট করে বলল, ভাইউ কোথায়? আমি ভাইউর কাছে যাব। স্যার বুঝল বাচ্চাটার পরিস্থিতি। এই বয়সে বাচ্চারা এমন করবে এটাই স্বাভাবিক, তবে প্লের বাচ্চাদের এমন করতে দেখেছেন উনি, কিন্তু কেজির বাচ্চার এমন কান্না প্রথম দেখালেন। বাচ্চাটাকেও ছোট লাগছে। মনে হয় মা বাবা আগে আগে ক্লাসে উঠিয়ে দিয়েছে। যাই হোক, কর্তৃপক্ষের সাথে কথা বলে রায়হানকে ডাকা হল। রায়হান এসে দেখল রাহমিদ চিল্লিয়ে কাঁদছে। রায়হান দ্রুত ভাইয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। নানা কথা বলে বাচ্চাটার কান্না থামাল। ভাইকে দেখে রাহমিদ কান্না থামিয়ে ভাইকে জড়িয়ে গলায় মুখ গুজে রাখল। স্যার বাকি ক্লাসটায় রায়হানকে অ্যালাউ করল ক্লাসে। ভাইয়ের সাথে রাহমিদ শান্ত বাচ্চার মতো বাকি ক্লাসটুকু করল। সুন্দর করে বাকি ক্লাসের পড়া বুঝল। পর্ব 29। চারদিকে আধো আলো আধো অন্ধকার। ফজর পরে ইফরা ছাদে আসে প্রতিদিন। আজকেও এসেছে। এসেই গাছগুলোর পরিচর্যা করে। ফুলগুলো ছুঁয়ে দেখে, আবার কখনো ছিঁড়ে কানে লাগায়। ফল দেখা দিলে খাওয়ার উপযোগী হলে ছিঁড়ে ধুয়ে ছাদেই খাওয়া শুরু করে। তার কাছে এই ছাদ বাগানটা বেশ প্রিয়। ছোটবেলা থেকে এই ছাদ আর দাদুমণি ছিল তার একমাত্র সঙ্গী। বর্তমানে আরও 2টা সঙ্গী অবশ্য আছে। একটা বই, আরেকটা তার পোষা বিড়াল লামজা। আদুরে বিড়াল, ওর সাথে সাথেই থাকে, গা ঘেঁষে ঘুমায়। ইফরা সবার সাথে খিটখিটে আচরণ করলেও লামজার সাথে সে কখনোই উঁচু কণ্ঠে কথা বলেনি। বিড়ালটাও বেশ ইফরা ভক্ত। ইফরার স্বভাব রগচটা। কারো সাথেই সে নরম স্বরে কথা বলতে পারে না। এই জন্য তার বন্ধুবান্ধব বেশিদিন টিকে না। একজন ছেলে কথা বলতে এসেছিল সেদিন। ইফরার কথার ধাঁচে এই মুখও আর হয়নি। ইফরাকে এসেই হাসি মুখে বলল, হাই, কেমন আছো? আমি তোমার ক্লাসমেট। ইফরা মুখ গম্ভীর করে রোগচটে গলায় প্রত্যুত্তর করেছিল, আপনাকে বলেছি পরিচয় দিতে? মেয়ে দেখলেই আগ বাড়িয়ে ফাতরামি করতে মন চায়। দূর হন। আর শুনুন, আমি ভালো নেই। এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু এখন মুড খারাপ হয়ে গিয়েছে, তাই খারাপ আছি। ছেলেটা ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। ছেলেটার বলদা নজরে তাকানোতে ইফরা মেজাজ হারানোর আগেই বেঞ্চ থেকে উঠে অন্যদিকে চলে গিয়েছিল। মায়ের কানে এই খবর কিভাবে যেন চলে গিয়েছে। ইফরার মায়ের কাছে খবরটা পৌঁছেছিল এমন। ইফরা ছেলেটার সাথে কথা বলছিল। আসলে ঘটনা অন্য। এই ঘটনার রেশ ধরেই ইয়াসমিন আহমেদ ইফরাকে কথা শুনিয়েছিলেন সেদিন। এইসব ভেবে ইফরার মন মেজাজ আবারও খারাপ হতে লাগল। আজকে কলেজে যেতে তার মোটেও ইচ্ছা করছে না। বাসায় থাকলেই তো তার মার চিল্লাচিল্লি, ঘ্যানোর ঘ্যানোর শোনা লাগবে। ইফরা আর কিছু না ভেবে তার দাদির রুমে চলে গেল। এই একটা মানুষের কাছে সে প্রশান্তি পায়।
রুমে ঢুকেই দেখল দাদি কোরআন মজিদ রেহালে রাখছে, অর্থাৎ তার কোরআন পড়া শেষ। ইফরা গিয়ে দাদির কোলে মুখ গুজল। দাদি সালমা হোসেন নাতনির মাথায় সারা শরীরে ফু দিয়ে দিল। জিজ্ঞাসা করল, কি গো নাতিন, মন খারাপ নি? ইফরা কোলে মুখ আরও গুজে বলল, অনেক বেশি মন খারাপ দাদুমণি। তোমার ছেলের বউ সারাক্ষণ ঝগড়া করে আমার সাথে। তুমি বকে দিও তো, ওই বিটির কামি তো খালি আমার নাতনির পিছনে লাগা। বজ্জাত মেয়ে ছেলে, থাক আমি বইকা দিব নে। তুমি আবার খবরদার মায়ের লগে গলা উচাইয়া চোখ রাঙ্গাইয়া কথা কইও না। অ্যাডা কিন্তু চরম বেয়াদবি, গুনাহ। আমার লগে তো ঝগড়া কাইজ্জা লাইগ্গাই থাহে, তোমারে নাকি মানুষ বানাইতে পারি নাই। তাইলে কি বনমানুষ বানাইছি তোমারে? ওই হারুনের বিটির যা তা কথা। ইফরার হাসি পেল। দাদুমণি খেপে গেলে তার মাকে নানার নাম ধরে সম্বোধন করে। হারুনের বেটি। ইফরার কাজ শেষ। আজকে দাদুমণির সাথে মায়ের বিরাট একটা ঝগড়া হবে। তার আফসোস হচ্ছে সে কলেজে থাকবে, না হলে ঝগড়াটা দেখতে পেত। তার মা বাবাকে বকা খেতে দেখলে চরম আনন্দ লাগে। এই দুটো মানুষ তার চোখের বিষ। কেন যেন ইফরা তাদের দেখতে পারে না। হয়তোবা ছোটবেলা থেকে তাকে দূরে দূরে রাখা, বান্ধবীদের বাবা মার সাথে তাদের দারুণ সখ্যতা, খুনসুটি এর মূল কারণ। রায়হান, শোনো। এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে নিলেই ইমাম হুজুর ডেকে উঠলেন রায়হানকে। রায়হান খোশমেজাজে এগিয়ে গিয়ে সালাম দিল। ইমাম হুজুর সালামের জবাব দিল। রায়হানকে বসতে বলল। রায়হান বসল। নরম গলায় বলল, কেমন আছো রায়হান? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনি কেমন আছেন ইমাম আঙ্কেল? ভালোই, তবে ইদানিং বুকে ব্যথা হয়। খাওয়া দাওয়ায় অরুচি এসে গিয়েছে। রায়হান উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে ইমাম আঙ্কেল? জানি না রে বেটা। অনেক চিন্তা ভাবনা মনে উকি দেয়। চিন্তায় চিন্তায় বুকে ব্যথা উঠে যায়। সবই আল্লাহর রহমত। তোমার ভাই বোন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। রাহমিদকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, 1 মাস হয়। দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে। ও বলেছিল ওদের 2 ভাইবোনকে কুরআন পড়াই। ভালোই মাথা দুজনের। বাচ্চাটা কায়দা পড়ছে, দ্রুতই ক্যাপচার করে ফেলতে পারে। শীঘ্রই কায়দার পর আম্পারা ধরবে। রুদাইফার থেকে অনেক বুদ্ধিমান হবে আল্লাহর এই ছোট্ট বান্দা। আল্লাহর রহমতে তোমাদের 3 ভাইবোনের ব্রেইন ভালো। আল্লাহ তোমাদের কবুল করুক। আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে বেটা। রায়হান লাজুক ভঙ্গিতে মাথা নামিয়ে রাখল। আসলে প্রশংসা সে ঠিক নিতে পারে না। প্রশংসা করার মতো তার কিছুই নেই। তবুও ইমাম হুজুরের সাথে দেখা হলেই তাদের 3 ভাইবোনের প্রশংসা শুনতে হয় আর সাথে অনেক দোয়া নিতে হয়। রায়হান মনে মনে ইমাম হুজুরের নেক হায়াত কামনা করল। হুজুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই কামনাই মনে মনে করল সে। ইমাম হুজুর এবার ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বললেন, রায়হান, একটা কথা বলতে চাচ্ছিলাম। তুমি কিছু মনে না করলে একটা কথা বলি? রায়হান বিনয়ী ভঙ্গিতে বলল, বলুন আঙ্কেল। তুমি বিয়ে শাদী কবে করবে? রায়হান ভীষণ বিব্রত হল। এই বয়সেই বিয়ের কথা ভাবছে না সে। মাত্র 23 শেষ হল, 24-এ পড়েছে কয়দিন হল। এত তাড়াতাড়ি বিয়ে, তাও আবার তার মতো অনাথকে। কে করবে? এসব ভাবনার মাঝে ইমাম হুজুর আবারও বললেন, দেখো, আমি জানি তুমি বিব্রত হচ্ছ। তোমার ভাই বোনকে নিয়ে তুমি অনেক কষ্ট করছ। ওদেরও কিন্তু দেখাশোনার মানুষ দরকার। তুমি সারাদিন বাইরে বাইরে থাকো। ওদেরও কিন্তু তোমাকে প্রয়োজন পড়তে পারে, কিন্তু তুমি টিউশনি ভার্সিটি করিয়ে ওদেরকে ঠিকমতো সময় দিতে পারো না। চাইলে কিন্তু বিয়েটা করে ফেলতে পারো। আল্লাহ তোমার সকল চাওয়া সহজ করে দিবেন। ইসলাম কিন্তু তাড়াতাড়ি বিয়ে করতে বলেছে।
দেরিতে বিয়ে করাকে অনুৎসাহিত করেছে। এখন দেখো তুমি কি করবে। রায়হান বিব্রত ভঙ্গিতে লাজুক বদনে এখনো মাথা নুইয়ে রেখেছে। এভাবে কেউ তাকে ডিরেক্ট বিয়ের কথা বলবে সেটা সে কল্পনাও করেনি। হ্যাঁ, অনেকেই রায়হানকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে বলেছিল, এর মধ্যে আফজাল হোসেনও ছিলেন। বাচ্চা দুটোকে নিয়ে অথই সাগরে যখন পড়েছিল তখনই বিয়ের ব্যাপারে তাকে বলেছিল। ইমাম হুজুরের ডাকে রায়হান ভাবনা থেকে বের হয়ে বলল, এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে কিছু ভাবছি না আঙ্কেল। বিয়ে করলে আমার বাচ্চা ভাইবোনগুলোকে উনি নিজের মনে নাও করতে পারেন। আমার ভাইবোনকে অবহেলার নজরে কেউ দেখুক, আমি তা কখনো চাই না। দেখি আল্লাহ কবে তৌফিক দেন। আল্লাহ ভাগ্যে রাখলে বিয়ে হবে, না রাখলে হবে না, এটা আমি বিশ্বাস করি। তবে ভাইবোন আমার ফার্স্ট প্রায়োরিটিস। সবই বুঝলাম বাবা, কিন্তু জীবনে তুমি কি কখনোই বিয়ে করবে না? একদিন না একদিন তোমাকে সবকিছু ফেস করতেই হবে, তাহলে এখন করলে সমস্যা কি? আর তুমি সবকিছু নেগেটিভ ভাবছ কেন? তোমার ভাই বোনকে দেখবে না সেটা ভাবছ কেন? আল্লাহ চাহে তো দেখতেও পারে। বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে নিশ্চয়ই নিরাশ করবেন না। বিয়ে কিন্তু খারাপ না বাবা। ভয় পাচ্ছ কেন তুমি? আসলে আমার ভাইবোন ছাড়া আমার কেউ নেই। ওদেরকে কেউ অবহেলা করলে আমি সহ্য করতে পারবো না, তাই বিয়ের চিন্তা করছি না। আর তাছাড়াও আমাকে মেয়ে কে দিবে? আমার মতো এতিম, চালচুলোহীন, বেকার মানুষের হাতে এ যুগে কোন আল্লাহর বান্দা কন্যা দান করবেন বলুন আঙ্কেল? সেটা তোমাকে ভাবতে হবে না। মেয়ে আমার কাছে আছে, আমার খুবই কাছের একজন, আমার ভাস্তি, আমার খুবই আদরের। এবার এইচএসসি পরীক্ষা দিবে। তুমি ঠকবে না আল্লাহর রহমতে, তবে মেয়ের রাগটা একটু বেশি। এমনিতে আমাদের মেয়ে খুবই ভালো। বিয়ে হলে আল্লাহ তোমার সংসারে বরকত বাড়িয়ে দিবেন। তুমি অহেতুক চিন্তা করো না। তুমি রাজি কিনা আমাকে চিন্তাভাবনা করে জানিও। রায়হান এত লজ্জা পেল, সাথে বিব্রত হল। জীবনে প্রথম বিয়ের প্রস্তাব পেয়েছে মেয়ের চাচার কাছ থেকে। তার এত লজ্জা লাগছে বলার বাইরে। কোনোরকম পড়ে জানাবে বলে রায়হান তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে গেল। বাসায় এসে রায়হান প্রথমে বাথরুমে ঢুকে মুখ, হাত, পা ধুল। তার কেমন যেন লাগছে। তাকে কেউ বিয়ের প্রস্তাব দিবে কোনোদিন কল্পনাও করেনি, তাও আবার এই বয়সে। সে তো ভেবেছে আজীবন চিরকুমার থাকা লাগবে তার, কারণ তার না আছে ইনকাম, না আছে সহায় সম্বল, কিছুই নেই একটা মেয়ের আকৃষ্ট করার মতো। তবুও ইমাম হুজুর কি দেখে রায়হানকে পছন্দ করলেন কে জানে। মাথাটা ঝাঁকিয়ে অহেতুক চিন্তাভাবনা ঝেড়ে ফেলল। রুমে ঢুকে দেখল আজকের রুমটা কেমন গুমোট। এরকম তো কখনো হয় না, তাহলে আজকে এমন লাগছে কেন তার? রুদ কোথায়? রাহমিদ কই? সে বাইরে থেকে আসলেই আগে তাকে জড়িয়ে ধরে, চুমু খায়। তার ভাইবোনগুলো কই গিয়েছে? রায়হান রুদের নাম ধরে ডাকল। সারা শব্দ না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখল রুদ হাঁটুতে মুখ রুকিয়ে কেমন ভয়ার্ত ভঙ্গিতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশে রাহমিদও বোনকে জড়িয়ে কাঁদছে। রায়হানের বুকে কামড় দিয়ে উঠল। তার ভাইবোন কাঁদছে কেন? সে দ্রুত গিয়ে রাহমিদ আর রুদকে জড়িয়ে ধরল। জিজ্ঞাসা করল, কি হয়েছে সোনা? তোমরা কাঁদছ কেন? কে বকেছে তোমাদের? রুদ ভাইকে দেখে আরো শব্দ করে কেঁদে দিল। রাহমিদও বোনের কান্নার তালে কেঁদে উঠল। রায়হান অনেকবার জিজ্ঞাসা করল, তবুও রুদ কিচ্ছু বলল না। রাহমিদ কান্নার মাঝেই বলল, আপনি আজকে সারাদিন কেঁদেছে ভাইও। কিচ্ছু কাইনি সারাদিন। রায়হানের মনে কামড় দিয়ে যাচ্ছে। তার রুদ তো এভাবে কাঁদে না। কে কি বলেছে তার বোনকে? অনেকক্ষণ পর রুদের কান্না কিছুটা কমে এলে রায়হান রুদকে জড়িয়ে রেখেই উঠে দাঁড়াল। ভাত বেড়ে ভাত খাইয়ে দিল যত্ন সহকারে দুই ভাইবোনকেই। রুদ বেশি খেতে পারল না। বাচ্চাটাকে কেমন ট্রমাটাইজ লাগছে। কি হয়েছে বলছেও না তাকে। রায়হানের ভালো লাগছে না কিছুই।
রাহমিদকে ঘুম পাড়িয়ে দেখল রুদ ঘুমায়নি। কেমন যেন কাঁপছে বাচ্চাটা। রায়হান রুদকে জড়িয়ে রাখল অনেকক্ষণ। মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলল, কি হয়েছে বাচ্চা? আমার কলিজা কথা বলে না কেন? ভাইউকে বলবে না কি হয়েছে? রুদ তাও কিছু বলছে না। রুদ তো কখনো এমন করে না। কি হয়েছে বাচ্চাটার? কিভাবে কাঁপছে? ধক করে উঠল তার বুক। খারাপ কিছু হয়নি তো তার কলিজার সাথে? রুদকে বুক থেকে উঠিয়ে কাঠিন্য গলায় জিজ্ঞাসা করল, এখনই বলবে কে কি বলেছে? না হলে ভাই কিন্তু ভীষণ রাগ করব। ভাইয়ের ধমকে রুদ অনেকক্ষণ দোনামোনা করে আস্তে করে বলল, উনি আমাকে বাজেভাবে ছুঁয়েছে ভাইও। আমি ভীষণ ব্যথা পেয়েছি বুকে। তুমিও তো আমায় আদর করো, ছোঁয়া কই আমার তো বাজে লাগে না ভাইও। তাহলে ওনার ছোঁয়া আমার এত বাজে লেগেছে কেন? কথাটা বলেই ভাইয়ের গলায় মুখ গুজে কান্না করে দিল রুদ। ভাইয়ের কাছে এই কথাটা বলতে তার এত সংকোচ হচ্ছিল। বোন হলে অনায়াসে বলে ফেলা যেত, কিন্তু ভাইয়ের বেলায় অনেক বিব্রত লাগছিল তার। এই প্রথম মায়ের অভাব তাকে অনেক ব্যথিত করেছে। ভাইয়ের দিকে আর না তাকিয়ে সারারাত ভাইয়ের কাঁধেই মুখ গুজে পড়ে রইল। শেষ রাতে রুদ ঘুমিয়ে পড়ল। ঘুমাতে পারল না মূর্তির মতো বসে থাকা রায়হান। কত চিন্তা যে তার মাথায় খেলে গেল তা পরিমাপ করা যাবে না। পর্ব ৩০। জানোয়ারের বাচ্চা তোদের কারণে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোও রেহাই পায় না। এত নরপিচাস কেন তোরা? কলার ধরে স্কুলের দারোয়ানকে ইচ্ছেমতো শাসাচ্ছে রায়হান। দারোয়ান কলার ছাড়াতে ছাড়াতে বলল, কি করছি আমি? কোনো প্রমাণ আছে? অহেতুক গ্যাঞ্জাম করতাছেন কেন? রায়হানের শিরা দপদপ করে জ্বলে উঠল। এক পর্যায়ে রাগ কন্ট্রোল করতে না পেরে চোয়াল বরাবর ঘুষি মেরে বসল রায়হান। অনেকেই জড়ো হয়ে গিয়েছে সেখানে। যেহেতু স্কুল সেহেতু মানুষজন অনেক থাকবে, সেটাই স্বাভাবিক। কয়েকজন শিক্ষক দৌড়ে এসে রায়হানকে ছাড়াল। আজকে রায়হানের গায়ে যেন শক্তি ভর করেছে। যে রায়হান এত শান্ত, হাজার কথায় মুখে রাগ কাটে না, সেই রায়হানের এমন ভাবমূর্তি রুদকে ভয় পাইয়ে দিচ্ছে। রুদ কল্পনাও করেনি তার ভাইয়ের এত রাগ। রায়হানকে অনেক কষ্টে চেপে ধরে একজন শিক্ষক জিজ্ঞাসা করল, কি হয়েছে? এরকম অসহায় বাবার বয়সী একজন মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? রায়হান ফুঁসতে ফুঁসতে বলল, ও অসহায় বাবার বয়সী? ও একটা জানোয়ার। মানুষরূপী এরকম জানোয়ার দিয়ে আমাদের সমাজটা ভরে গেছে। এদেরকে জ্যান্ত পুঁতে ফেলা দরকার। ওকে এখানেই কবর দিয়ে দিব আমি। কোন সাহসে ও আমার বোনকে ব্যাড টাচ করে? এরকম কত মেয়েকে না জানি প্রতিনিয়ত এই জালিম, নরপিচাস, কুলাঙ্গারের নোংরা স্পর্শের শিকার হতে হয় আল্লাহ মালুম। শিক্ষক কয়েকজন হতভম্ব হয়ে গেল। দারোয়ানকে জিজ্ঞাসা করল এসব সত্যি কিনা। দারোয়ান সাথে সাথে নাকচ করে দিল। শিক্ষক এরপর মেয়েদের উদ্দেশ্য করে বলল, তোমাদের কারো সাথে ও এরকম করেছে? অনেকেই বলতে পারছে না সংকোচবোধের কারণে। কয়েকজন মেয়ে এগিয়ে এসে দারোয়ানের কুকীর্তির কথা স্বীকার করল। রায়হান এখনও ফুঁসছে। রুদ একটু দূরে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। খুব বিব্রত হচ্ছে সে, তার মুখের ভঙ্গিমায় তা বোঝা যাচ্ছে। কেমন যেন কাঁপছেও বাচ্চাটা। এত ছোট বয়সে এরকম বাজে একটা ঘটনার শিকার হবে বুঝতে পারেনি সে। রায়হানের সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছা করছে। তার বোনের বিব্রত মুখ তাকে ভিতর থেকে মেরে ফেলছে। কালকে সারারাত ঘুমাতে পারেনি। তার শরীর জলে পুড়ে যাচ্ছিল। তার এতটুকুন বোন ভিতরে ভিতরে কি পরিমাণ বিধ্বস্ত রায়হান একটু হলেও উপলব্ধি করতে পারছে। তার কলিজা পুড়ছে। তার ভাইবোনের বিপদের শেষ নেই। এই দুনিয়ায় এত পরীক্ষা দিতে হচ্ছে তাদের ভাইবোনকে। রায়হান আর ভাবতে পারছে না। সেদিনই দারোয়ানকে চাকরি থেকে বের করে দেয়া হল। পুলিশে দিতে চেয়েছিল, কিন্তু দারোয়ান সন্তান, বউয়ের দোহাই দিয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছে।
রায়হানের পা ধরে অনেকক্ষণ আহাজারি করাই রায়হান পুলিশে দিতে নিষেধ করে। যাদের সাথে অসভ্যতামি করেছে প্রত্যেকের পায়ে ধরে মাফ চাইয়েছে শিক্ষকরা। দারোয়ান যাওয়ার আগে রায়হান শুধু বলল, মানুষ হওয়ার চেষ্টা করবেন, বয়স তো কম হল না, কয়দিন পর কবরে যাবেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? এত কুরুচিপূর্ণ কাজটা করতে আপনার হাত কাঁপল না? নিজের মেয়ের বয়সী এই বাচ্চাটার সাথে, এই মেয়েগুলোর সাথে, সর্বশেষ মায়ের জাতের সাথে এরকম জঘন্য কাজটা করতে বিবেকে বাঁধল না? মনে রাখবেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা মানুষ ছেড়ে দিলেও ওই আসমানের মালিক যিনি সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখেন তিনি কিন্তু ছাড়বেন না। তার কাছে কড়াইগণ্ডায় হিসেব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বুকে একরাশ কষ্ট চেপে কথাগুলো বলে মুখ ঘুরিয়ে ছোট্ট বোনকে আদর করেছে কিছুক্ষণ। এই বাচ্চাটা তার কলিজা। তার কলিজাগুলোর গায়ে কেউ আঁচড় দিলে তার সমস্ত দেহে জ্বলুনি শুরু হয়। আজকে এখানে খুনাখুনি হয়ে যেত। আল্লাহ মনে মায়াদয়া না রাখলে এখনই রায়হান প্রলয় ঘটিয়ে ছাড়ত। ভাই হয়ে এরকম মানুষরূপী হায়নাদের থাবা থেকে বোনটাকে সে রক্ষা করতে পারল না। এই আফসোস তার চিরকাল থাকবে। আজকে রুদকে ক্লাস করতে দেয়নি, সাথে করে বাসায় নিয়ে এসেছে। বোনকে গোসল করতে পাঠিয়ে নিজে রান্না বসালো। মন মেজাজ তার মোটেও ভালো না। বোনের চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছে। একবার যেহেতু এরকম ঘটনা ঘটেছে তাহলে সামনে যে হবে না তার নিশ্চয়তা কি? মানুষরূপী হায়নাদের কি অভাব আছে আমাদের সমাজে? এসব নানারূপ চিন্তা তাকে অস্থির কিরে তুলছে। কোনোরকম ডিম ভুনা আর ডাল রান্না করল। রাহমিদ স্কুল থেকে আসলে ওকে খাইয়ে দিবে। তার ভাইটা ভালো মন্দ খাবার ছাড়া খেতে পারে না, তাই প্রতিদিনই ওর জন্য ডিম থাকে। ওর সাধ্যের মধ্যে তরকারি রাখার চেষ্টা করে। প্রতিদিন গোশত খাওয়ানোর সাধ্য তার নেই। বাচ্চাটাকে তাই ডিম গোশতের মশলা দিয়ে কষিয়ে রান্না করে দেয়। সে ভাত মাখিয়ে খাইয়ে দিলে বাচ্চাটা আয়েশ করেই খায়। রায়হান রান্না শেষ করে রুমে এসে দেখল রুদ ভিজা চুল নিয়ে শুয়ে আছে। বাচ্চাটার শরীর কাঁপছে। জ্বর টর এলো নাকি আবার? রায়হান দ্রুত গিয়ে রুদের কপালে হাত দিল। বেশ গরম লাগছে। উঠে গামছা আনল। যত্ন সহকারে ভিজা চুল মুছিয়ে দিল। রুদ ভাইয়ের কোলে কাপা শরীর গুটিয়ে দিল। ভিজা চুল মুছে হাত পায়ে সরিষার তেল মেখে দিল। ভাত বেড়ে এনে মাখিয়ে খাইয়ে দিল। বাচ্চাটা এখনো ভাইয়ের সাথে লেপ্টে আছে। খাওয়ানো শেষ করে রুদকে নাপা খাওয়ালো। এরপর বিলি কেটে ঘুম পাড়িয়ে দিল। বাচ্চাটা অল্পের মধ্যে ঘুমিয়ে পড়ল। রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বোনের জন্য তার দুশ্চিন্তার শেষ নেই। দিন দিন রুদটা বড় হচ্ছে। আগামী দিন কিভাবে পার করবে সেটা ভেবেই তার মাথা ফেটে যাচ্ছে যেন। রায়হান রাহমিদকে নিয়ে বাসায় আসল। তার মুখ ভীষণ গম্ভীর। রাহমিদের সারা গায়ে কাদার ছড়াছড়ি। বন্ধুদের সাথে খেলতে গিয়ে কাদা মাখিয়ে এসেছে। এতটুকু বয়সেই বন্ধু জুটিয়ে ফেলেছে শেয়ানাটা। এত বিচ্ছু এই পিচ্ছি। রায়হানের ভাবনার বাহিরে। রায়হান বাসায় এসেই গোসলখানায় ঢুকিয়েছে। গায়ে পানি ঢেলে বলছে, তোমার বাদরামি কবে কমবে? তোমাকে কি মাইরে ঘুরায়, না চিপসে ঘুরায়? রাহমিদ পানি গায়ে ঢাললেই লাফিয়ে উঠে দাঁত বের করে কথাটা বলল। রায়হান আগের মতোই মুখ গম্ভীর করে বলল, চিপসে ঘুরায় মানে? মাথায় খালি চিপস ঘুরে। তুমি তো খাওয়াও না। খেলায় জিতলে আমার বন্ধুরা চিপস খাওয়াবে বলেছে। আমিও রাজি হয়েছি চিপসের লোভে। তুমি তো চিপসটা নিতে দিলে না। আমি জিতেছিলাম দৌড়ে। রাহমিদ উচ্ছ্বাসিত গলায় বলল। পরক্ষণেই চিপসটা খেতে পারেনি দেখে মুখ কালো করে ফেলল। রায়হানের এখন জগৎ সংসার বিরক্ত লাগে। ভাইবোনের একটা আবদার পূরণ করার সামর্থ্য আল্লাহ তাকে দেয়নি। ভাইয়ের ইনোসেন্ট চেহারার আদলে কালো মুখটা তাকে খুবই কষ্ট দিল।
তাড়াতাড়ি সাবান ধুলে গোসল করিয়ে বের করল রাহমিদকে। সারা শরীর মাথা ভালো করে মুছিয়ে দিয়ে ভাত বাড়ল। ভাত মাখিয়ে খাইয়ে দেওয়ার সময় রাহমিদ বলল, গোশতটা মজা হয়েছে ভাইও। আলু দাও। আলু তো দেইনি আজ। আজকে ঝোল রাখিনি। একটু ডাল নিব? নাও। মজা মজা। রাহমিদ মাথা নাড়িয়ে ভাত চিবুচ্ছে আর বলছে, রুদ এখনো ঘুমিয়ে আছে। রায়হান আর জাগায়নি বাচ্চাটাকে। ঘুমাচ্ছে ঘুমাক। এতে যদি বিভীষিকাময় অধ্যায়টা ভুলে থাকতে পারে তাহলে ঘুমানোই সই। প্রায় অনেকদিন পার হয়েছে। রায়হান অনেকদিন ধরে রাহমিদকে মুসলমানি করাতে চেয়েছিল, কিন্তু কাজের ব্যস্ততায় পারেনি। আজকে করাবে। ইমাম হুজুর সুন্নতে খতনা করাবেন। ইমাম হুজুরের সামনে রায়হান এখন সচরাচর পড়ে না। দেখলেই বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন। রায়হান বলে দিয়েছে এখন আপাতত বিয়ের ব্যাপারে ভাবছে না। ভাইবোন আরেকটু বড় হোক তারপর দেখা যাবে। ইমাম হুজুর বলেছেন তোমার যেদিন মর্জি হবে বলো। মেয়ে তাহলে আরেকটু বড় হোক, তখনই বিয়ের ব্যাপারে ভাববেন। এই সম্পর্কে মেয়ের বাবা মাকে জানিয়ে রাখবেন তিনি। রাহমিদকে খতনা করানোর সময় সে এমন জোরে চিৎকার দিল, যেই সেই চিৎকার না আকাশ পাতাল কাঁপিয়ে তোলা চিৎকার। লাফালাফি তো আছেই, চিল্লিয়ে একটা কথাই কেবল আওড়াচ্ছে, আমাকে মেরে ফেলল, আমার গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলল। রায়হানের এত হাসি পেল কিন্তু হাসল না। বাচ্চাটা অবুঝ, কত কিছুই না তার ভাবনায় দোল খায়। খতনা করানো শেষ হলে রাহমিদকে লুঙ্গি পরিয়ে দিল। বাচ্চাটা হাত পা ছড়িয়ে বিছানায় পড়ে আছে। রুদের ছোট্ট ভাইয়ের জন্য ভারী মায়া লাগল। মাথায় হাত বুলিয়ে নানা গল্প বলল। রায়হানকে দেখে রাহমিদ জিদে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগল। রায়হান হেসে ফেলল, বলল, সব ঠিক হয়ে যাবে। চাপ নিচ্ছেন কেন? আপনি না স্ট্রং পারসন। প্রিন্স টোটন ওরফে রাহমিদ সোনা। রাহমিদ জিদে হাত দাপিয়ে বলল, আমি শুশু দিব কিভাবে? যেভাবে বলা হয়েছে সেভাবেই দিবেন। ঠিক হয়ে যাবে। চিন্তা করার দরকার নেই। আল্লাহ ভরসা। বেশি দিন লাগল না রাহমিদের সেরে উঠতে। ভালোভাবেই সুস্থ হয়ে উঠল বাচ্চাটা। আবর্তিত জীবনচক্র পর্ব ৩১। মানুষের জীবন এক অদ্ভুত পেন্ডুলামে আবৃত। দিন যায়, মাস আসে, আবার মাস যায়, বছর শেষ হয়। এক অদ্ভুত রহস্যময় পেন্ডুলামের নামই জীবন। ঘুরছে তো ঘুরছেই। কতগুলো দিন কেটে গেল এভাবে করেই। সেই ছোট্ট রায়হান এখন আর ছোট্ট নেই। ১৯ বছরের অবুঝ রায়হান এখন যথেষ্ট বুঝদার। লিকলিকে গড়নের শ্যামবর্ণের ছেলেটা এখন পরিপূর্ণ যুবক। বেড়েছে দেহের গড়ন, বয়সের পার্থক্য। হয়েছে আরও পরিপক্ক। ২৭ বছরের সুঠাম দেহি এক পুরুষ যুবা। মুখে ঘন চাপ দাড়ি। মাঝারি আকারের বেশ অনেকটাই দাড়ি। মুখে গম্ভীর আভিজাত্য। বেশ উঁচু তার গড়ন। দূর থেকে তাকালে মনে হয় যেন আভিজাত্যে মোড়ানো এক পুরুষ হেঁটে আসছে। শিক্ষক হিসেবে রায়হানের বেশ নামডাক। একটি কোচিং সেন্টার খুলেছে বন্ধুদের নিয়ে। পঞ্চম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ায় সে এবং তার বন্ধুরা মিলে। ইনকাম ভালোই। ঢাকা শহরের মতো জায়গায় খেয়ে পড়ে ভালোই আছে রায়হান। একটা ছোট্ট ২ রুমের ভাড়া বাসায় ২ ভাইবোনকে নিয়ে থাকে সে। রুদ রাহমিদ ভালোই বড় হয়েছে। রাহমিদটা আগের থেকে আরও দুষ্টু হয়েছে। কিছুদিন আগে রায়হান একটা সাইকেল কিনে দিয়েছিল। সেটা নিয়েই বর্তমানে তার মাতব্বরি চলছে। রুদ বাচ্চাটা আগের থেকে বড় হয়ে গেছে। এবার 8-এ পড়ে সে। বেশ বুঝদার বাচ্চাটা। বড় ভাইয়ের রান্নার সময় পাশাপাশি দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দেয়া, থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, নিজের ও ছোট্ট ভাইয়ের কাপড় ধুইয়ে দেয়া সবই বাচ্চাটা করে। এই বয়সে দারুণভাবে কাজে পটু হয়ে গিয়েছে সে।
রান্নার কাটাকুটিও মোটামুটি করতে পারে, তবে রায়হান কখনোই বোনকে দিয়ে কিছু কাটায় না। কখন হাত পা কেটে যায় বলা তো যায় না। বিপদের তো আবার হাত পা নেই। বিশেষ করে তার ভাইবোনের বিপদের অভাব নেই। সেই চিন্তা করে রায়হান বোনকে বটি বা ধারালো কিছু দিয়ে কাজ করতে দেয় না। বলেছিলাম এই মেয়ের বিয়ে দিতে বহুত কসরত করতে হবে, শুনোনি তো? এখন দেখো এই মেয়ের কপালে কি পরিমাণ দুঃখ আছে। এক ছেলেকে নাকি কয়েক বছর আগে শামসুল ভাই দেখেছে, ওই ছেলে নাকি সাথে সাথে নাকচ করে দিয়েছে। পরে এই বিষয়ে ভেবে জানাবে বলে যে ভেগেছে, আর কোনো খবর নেই ছেলেটার। বুঝে গেছে এই মুক্তরের সাথে থাকতে পারবে না। ইফরা এই এক কথা গত 4 বছর ধরে শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছে। এখন আর মা নামক এই নারীর কথা শুনতে আর তার কথার উত্তর দিতে ইচ্ছে হয় না। তবে রাগে শরীর জ্বলতে থাকে। ইয়াসমিন আহমেদের সাথে কথা বলে রাগটাকে আর প্রশ্রয় দিতে চায় না সে। মেজাজ গরম নিয়েই চুপচাপ নিজের রুমে চলে গেল সে। সারোয়ার হোসেন চি শব্দ করে স্ত্রীর দিকে তাকালেন। বললেন, এই এক ডায়ালগ দিতে দিতে তুমি বিরক্ত হও না? মেয়েটাকে সবসময় এসব বলে কি লাভ পাও তুমি? এখন আমার কথা তো খারাপ লাগবেই। এই পর্যন্ত মেয়ের কয়টা সম্বন্ধ ভেঙেছ? এই মেয়েকে আদৌ কেউ বিয়ে করবে? তোমার এত ছুকছুকি স্বভাব কেন বলো তো? মেয়েকে পড়াশোনা তো বিয়ের পরও করানো যেত। আমরা করাতাম। এখন বয়স বেশি হয়ে গেল না? পাত্র পাবে আর? উফফ, তুমি একটু থামো তো। আল্লাহ যখন ভাগ্যে বিয়ে রাখবে তখনই বিয়ে হবে। আমাদের এসব নিয়ে মাথা ফাটালে কোনো লাভ হবে? তোমার এসব কথার জন্য মেয়ে প্রশ্রয় বেশি পেয়েছে। পাত্রের সামনে রোবটের মতো রাগী ভাষায় কথা বলেছে দেখে দুইটা সম্বন্ধ ভেঙে গেছে। মুখ খুললেই যেন বুলেট বের হয়। মেয়ে মানুষ হবে নরম, কথা হবে ছোট ছোট, আর এই মেয়ের মুখ না যেন পারমাণবিক বোমা। তুমি একজন শিক্ষিকা হয়ে মেয়ের সম্পর্কে এত খারাপ ধারণা রাখো, এটা কি মানুষ জানে? সেটাই তো দুঃখ। মেয়েকে মানুষ করতে পারলাম না। আর কিছু থাকুক আর না থাকুক, মুখটা আছে। সেটা তোমার ব্যর্থতা নয় কি? আমার ব্যর্থতা? কি বলতে চাও? সেটা তুমি ভালোভাবেই বুঝতে পারছ। মেয়েকে শাসনের নামে দুঃশাসন বেশি করেছ। কথায় কথায় মেয়েকে সবকিছুতে নিচু করেছ। এগুলো মেয়েকে আরও বেপরোয়া বানিয়েছে। আচ্ছা তাই। তা মেয়ে তোমাকে কেন এড়িয়ে চলে? সেটাও আমার ব্যর্থতা। শিক্ষকতা করতে করতে নিজের মেয়েকেই শিক্ষা ও সময় কোনোটাই দিতে পারিনি। মেয়েটা ছোটবেলায় বাব্বা বাব্বা বলে দৌড়ে আসত। ছোট্ট আদুরে হাত ধরার বয়সে তখন স্টুডেন্ট পড়াতে পড়াতে মেয়েকে অবহেলা করেছি। এখন আফসোস হয় বুঝলে? ভীষণ আফসোস। মেয়েটা আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। এখন চাইলেও মেয়ের সাথে সহজ হতে পারব না। নিজের অপারগতা কুড়ে কুড়ে খায় আমাকে। কথাগুলো বলার সময় সারোয়ার হোসেনের চোখ ভিজে উঠেছিল। খুব সন্তপর নেতা মুছে ফেললেন তিনি। চশমা খুলে গ্লাস পরিষ্কার করলেন। ইয়াসমিন আহমেদ থম মেরে বসে আছেন। তার নিজেরও কেমন যেন লাগছে আজকে। ইফরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানি নিয়ে পড়াশোনা করছে। ছোটবেলা থেকেই তার গাছপালার প্রতি ভীষণ দুর্বলতা। বোটানি সাবজেক্টটা নেয়ার পিছনে এই গাছপ্রিয়তা ভূমিকা রেখেছে শতভাগ। এছাড়াও তার গুরুগম্ভীর স্বভাবের সাথে বোটানি সাবজেক্টটা ভালোই মিলে যায়। আজকে ভার্সিটি থেকে এসেই তার মেজাজ গরম। বাসায় এখন রীতিমতো বিরক্ত লাগে তার। মায়ের ঘ্যানঘানিতে অতিষ্ঠ হয়ে বাসা থেকেই বের হয়ে যেতে ইচ্ছা হয় মাঝে মধ্যে। শুধুমাত্র দাদুমণির কারণে এখানে থাকে সে। না হলে কবে হোস্টেলে উঠে যেত। দাদুমণির জন্য তার ভীষণ টান। এই মানুষটা তার রন্ধ্রে মিশে আছে যেন। তার যত্নআত্তি তো সেই এইটুকুন থেকে এখন পর্যন্ত এই মানুষটাই করছে। এই মানুষটার কিচ্ছু হলে ইফরা বোধহয় মরেই যাবে। দাদুমণি কি করছ? হাদিস পড়ছি রে ইফরা মণি। তুই আয়শা পড়ছিস? আয় ভিতরে আয়।
ইফরা ভিতরে ঢুকে দাদির পাশে বসল। সালমা হোসেন কিছুক্ষণ বিভিন্ন হাদিস আদরের নাতনিকে পড়ে শোনালেন। তারপর ইফরা দাদিকে কয়েকটা হাদিস পড়ে শোনাল। এভাবেই দুই দাদি নাতনির হাদিস বলার প্রতিযোগিতায় বিকেলটা পার হল। রায়হান বাসায় ঢুকল চিপস, চকলেট আর বোনের জন্য ফুসকা নিয়ে। ইদানিং রুদ ফুসকা খাওয়া শুরু করেছে। স্কুলে গিয়ে ফুসকা খাওয়া শিখছে প্লেট ভরে ভরে। রায়হান সেদিন ওকে স্কুল থেকে আনতে গিয়ে এই দৃশ্য দেখে বোনের জন্য ফুচকা আনার চেষ্টা করে। তবে প্রতিদিন আনার সাধ্য তার নেই। যা আয় করে সংসারের পিছনে তা ব্যয় হয়ে যায়। বাড়তি খরচ করার সামর্থ্য তার নেই, তবুও মাঝে মধ্যে ভাইবোনের আবদার পূরণ করার চেষ্টা করে সে। আজকে বাসার সবকিছু কেমন নিস্তব্ধ লাগছে। দরজাটাও খোলা। আবার কি হয়েছে? রায়হানের বুক দুরু দুরু করে কাঁপছে। এই ভাইবোনের চিন্তায় কোনোদিন যেন সে স্ট্রোক করে বসে। ঘরে ঢুকেই ওদের আওয়াজ না পেলেই বুকের মধ্যে কামড় দিয়ে উঠে তার। সেই ছোট্ট থেকে এই দুইজনকে একা হাতে মানুষ করেছে সে। তাদের গায়ে একটা ফুলের টোকা পড়লেও তার শরীর, কলিজা পুড়ে যায় যেন। সে জোরে ডেকে উঠল, রুদ, রাহমিদ কোথায় তোমরা? দ্রুত সামনে আসো। কোনো সারা শব্দ নেই। রায়হান পুরো ঘর খুঁজল কিন্তু কোনো অস্তিত্ব পেল না। কোথায় গেছে দুজন এই সন্ধেবেলা? রায়হানের চিন্তা হচ্ছে ভীষণ। ভাই বোনকে খোঁজার উদ্দেশ্যে বাইরে বের হতে গিয়ে দরজার কড়া নাড়ায় দ্রুত দরজা খুলল। দেখল রুদ কাচুমাচু ভঙ্গিতে ছোট ভাইকে ধরে দাঁড়িয়ে আছে। মুখ গম্ভীর করে কপাল ভাঁজ করে রায়হান জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? রাহমিদ, রুদ দুইজনের একজনও কথা বলছে না। রায়হান ধমকে উঠে বলল, কথা বলছ না কেন? আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে দুইজন? পিটিয়ে তোমাদের পিঠের ছাল তুলে ফেলব একদম। বেশি মাতব্বরি করো তাই না? বলেছি না, কিছু দরকার হলে সোজা আমায় বলবে। কই গিয়েছিলে? রিমা আন্টির কাছে। রুদ ভয়ে ভয়ে বলল। রায়হান ভ্রু কুঁচকে বলল, রিমা আন্টির কাছে তোমাদের কি কাজ এই সন্ধেবেলা? একটু দরকার ছিল ভাইও। সেটাই জানতে চাচ্ছি। সেদিন তোমাদের নামে যাতা বলে যাওয়ার পরও তার কাছে তোমাদের কি কাজ তাই জানতে চাচ্ছি। রুদ মাথা নিচু করে দাঁড়িয়েই থাকল। এক পর্যায়ে কেঁদে দিল। রাহমিদ ভয় ভয় চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। বড় ভাইয়ের রাগ উঠলে তারা খুবই ভয় পায়। বড় ভাই তাদের কখনোই মারেনি, তবে তার শাসনের সময় দুই ভাইবোনই মাথা নিচু করে ভয় কাঁপতে থাকে। হঠাৎ ছোট বোনের কান্নায় রায়হান তাল হারিয়ে ফেলল যেন। দ্রুত রুদ আর রাহমিদকে ঘরে ঢুকিয়ে রুদের সামনে হাঁটু মুড়ে বসল সে। নরম গলায় বলল, কি হয়েছে কলিজা? ভাইউকে বলবেন না? ভাইউকে বলুন, ভাইউ সব ঠিক করে দিব। রুদ তারপরও চুপ। নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে। রায়হানের অস্থির লাগছে। কোচিং থেকে এসে শার্টটা পর্যন্ত খুলেনি সে। ঘামে জবজবে হয়ে আছে। এসেই বোনের কান্নার হেতু খুঁজে পাচ্ছে না সে। রায়হান রাহমিদকে কাছে টেনে বলল, আপুনির কি হয়েছে কলিজা? আপনি কাঁদে কেন? ভাইউ আপুনির না রোগ হয়েছে। রক্তে জামা ভরে গেছে আপুর। রায়হানের মনে হল পুরো দুনিয়া ঘুরছে। রুদকে ধরে পাগলের মতো জিজ্ঞাসা করতে লাগল, কি হয়েছে কলিজা? বল না, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? রাহমিদ এসব কি বলছে? রক্ত কোথা থেকে এলো? আল্লাহ, বল না বোন। রুদের ভীষণ সংকোচ হচ্ছে। যেহেতু এইটে পড়ে সেহেতু সে একটু হলেও বুঝে মেয়েদের একটা নির্দিষ্ট সময় রক্তক্ষরণ হয়। তার এইবার প্রথম হল। এই সম্পর্কে একটু জানাশোনা থাকলেও আজকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে। ঘরে সে আর রাহমিদ ছাড়া কেউ নেই। হঠাৎ জামায় রক্ত দেখে জোরে চিৎকার দেয়ায় রাহমিদ ছুটে এসে দেখে বোনের জামায় রক্ত। সেও সাথে সাথে চিৎকার, কান্নাকাটি জুড়ে দিয়েছিল। এতটুকু ছেলে বোনকে কত কথা বলে ভরসা দিয়েছে হিসেব নেই।
বোনের জামার রক্ত পরিষ্কার করেছে আর বলেছে, এসব কিচ্ছু না আপনি। তুমি কাঁদো কেন? রক্ত ভরালে কি করে? কোথায় পড়ে গিয়েছিলে? কথা বলছো না কেন? তাড়াতাড়ি বলো। চলো ডাক্তারের কাছে যাই। এরকম আরও নানা কথা। রুদের যেহেতু একটু হলেও জানা ছিল তাই ছোট ভাইয়ের কাছে খুলে কিছু বলেনি সে। মাগরিবের আজান দিয়েছে দেখে ছোট ভাইকে সাথে নিয়ে রিমা আন্টির বাসায় গিয়েছে। রিমা আন্টিদের বাসায় গিয়ে দেখে তাদের বাসা তালা মারা। তারা কেউ বাসায় নেই। রুদের দুনিয়া যেন ঘুরে উঠল। তারপর আস্তে আস্তে নিজেদের বাসায় এসে দেখে দরজা লাগানো। তারপর তো এই কাহিনী। বড় ভাইয়ের অস্থিরতা দেখে রুদ আর না লুকিয়ে ভাইকে সব জানাল। রায়হানের মনে হল বুকের উপর থেকে পাথর নেমে গেছে। রায়হান উঠে গিয়ে রুদের প্রয়োজনীয় সবকিছু কিনে আনল। এগুলো বোনের হাতে দেওয়ার সময় বলল, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো স্বাভাবিক। এটা বলতে এত দ্বিধা কেন? এটি প্রত্যেক নারীর জন্য আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নেই। কোনো কিছুর দরকার হলে ভাইউকে বলবে। ভাইউ সব সময় তোমার সাথে আছি কলিজা। ভয় পেও না আমার ব্রাভো গার্ল। ধামাকা বিবাহ স্পেশাল পর্ব ৩২। আরে রায়হান যে, তোমাকে তো এখন পাওয়াই যায় না। পালিয়ে বেড়াচ্ছ মনে হচ্ছে। তা এতদিন পর আজ কি মনে করে আমার সাথে দেখা করতে এলে? ইমাম হুজুর কিছুটা রসিকতার সুরেই কথাগুলো বলে থামলেন। রায়হান থতমত মুখ করে কিছুটা আর্সভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ইমাম হুজুর বললেন, দাঁড়িয়ে কেন? বসো না। রায়হান মুখ নামিয়ে বসল। অনেকদিন ইমাম হুজুরের সাথে তেমন সাক্ষাৎ করা হয় না। মূলত রায়হানই এড়িয়ে চলত। আজ হঠাৎ করেই দেখা করতে মন চাইল তাই দেখা করতে চলে এসেছে। এমনিতেই কোচিংয়ে পড়াতে পড়াতে সময় হয় না এদিকটায় আসার। এখন রায়হান এই এলাকায় থাকে না। এখান থেকে বেশ কিছুটা দূরে আমতলী রোডের পাশে একটি বাড়ির ২ তলায় ছোট্ট ২ রুমের বাসায় সে আর তার ভাইবোনেরা থাকে। ছোটখাটো ছিমছাম সংসার তার। অভাব অনটন থাকলেও ছোট্ট ঘরটায় সুখের কমতি নেই। তবে ইদানিং সুখে কিছুটা ভাটা পড়েছে। রুদটার জন্য রায়হানের ভীষণ চিন্তা হয়। রুদ কেমন মনমরা হয়ে থাকে। তাকে খুলে কিছু বলতে অনেক দ্বিধাবোধ করে। রায়হানের চিন্তায় চিন্তায় মাথায় ভীষণ ব্যথা হয় ইদানিং। ঠিক করেছে বিয়ে করবে। যথেষ্ট বয়স হয়েছে তার। অনেক আগেই করত কিন্তু ভাইবোনের যত্নের ঘাটতি হবে ভেবে আর এগোয়নি সেদিকে। তবে রুদের ভাবমূর্তি দেখে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে। রুদের একটা সঙ্গী তো হবে। এতে তার বোনটা নিশ্চয় আর কোনো দ্বিধাবোধ করবে না কথা বলায়। ইমাম হুজুর অনেকদিন ধরে বিয়ের বিষয়ে বলছেন। তাই রায়হান ভেবেছে ওনার সাথেই কথা বলে দেখা যাক। ইমাম হুজুর নিশ্চয়ই খারাপ মেয়ের সন্ধান দিবেন না। রায়হান দেখে শুনেই বিয়ে করতে চায়। ভাইবোনের অযত্ন রায়হান কোনোভাবেই মেনে নিতে পারবে না। আবার যে মেয়েটা সবকিছু ছেড়ে তার মতো অনাথের কাছে আসবে তাকেও তার পরিপূর্ণ প্রাপ্যটা দিতে হবে। না হলে রায়হানের আদর্শের বিঘ্ন ঘটবে। রায়হান তা কোনো মতেই চায় না। কি হলো রায়হান চুপ মেরে গেলে কেন? বিয়ে শাদি করেছ? তোমার দেখাই তো পাই না। জি না আঙ্কেল, বিয়ে শাদি করেনি। ওই ব্যাপারেই আপনার সাথে আলাপ করতে এলাম। ইমাম হুজুর কিছুটা নড়েচড়ে বসলেন। বিস্ময় নিয়ে বললেন, বিয়ের ব্যাপারে আলাপ? জি। আপনি অবাক হলেন মনে হয়। তা তো অবশ্যই। তুমি তো বিয়ের ব্যাপারে কোনো কথাই শুনতে চাও না। বিয়ের কথা উঠলেই পালিয়ে বেড়াতে সেই তুমি বিয়ের ব্যাপারে আলাপ করতে এসেছ, বিষয়টা অবাক হওয়ার মতো নয় কি? ইমাম হুজুর কিছুটা কৌতুক করে বললেন। রায়হানের ভীষণ লজ্জা লাগছে। ছেলে দেখে লজ্জাটা ফুটিয়ে তুলতে পারছে না। মেয়ে হলে এতক্ষণ ব্লাসিং করত নির্ঘাত। রায়হান চোয়াল নামিয়ে লাজুক স্বরে বলল, এখন ভাবছি ওই বিষয়ে, তাই আর কি। আরে বেটা, তুমি লজ্জা পাচ্ছ মনে হচ্ছে।
রায়হানের এই কথাটায় আরো লজ্জা লাগল। সে মুখ নামিয়েই রাখল। নিজের বিয়ের কথা নিজেকেও বলেছে কিনা সে জানে না। তার মতো অনাথদের তো নিজের বিয়ের ঘটকালি নিজেকেই করতে হয়। তাদের হয়ে কেই বা বলবে। তাই শরম করলে নিজ মুখে এসে কথাটা বলেছে সে। ইমাম হুজুর রায়হানকে লজ্জা পেতে দেখে মুচকি হেসে বলল, মেয়ে একটা আছে বৎস। তোমাকে তার কথা বহু আগেই বলেছিলাম। তোমার মনে আছে কি বৎস? যার কথা প্রায় তোমাকে বলতাম। রায়হানের এবার মনে হচ্ছে উঠে কোথাও চলে যেতে। এত লজ্জা সে কখনোই পায়নি। ছেলে মানুষ হয়েও তার এত লজ্জা ইমাম হুজুর কি ভাববে? ইমাম হুজুর রায়হানের সাথে আর রসিকতা না করে সিরিয়াস ভঙ্গিতে বলল, রায়হান তুমি কি সিরিয়াস এই বিষয়ে? জি ভেবেছি এই বিষয়ে কয়েকদিন। তোমার ভাইবোন কি বলে এতে? সরাসরি ওরা কিছুই বলেনি, তবে ওদের বিশেষ করে রুদের জীবনে একজন নারীর খুবই প্রয়োজন আমি বুঝতে পারছি। শুধু রুদের প্রয়োজন? তোমার? আপাতত ভাইবোনের কথাই বেশি চিন্তা করছি আমি। বিয়ে যেহেতু আমার সাথেই হবে ইনশাআল্লাহ কোনো কমতি আমি রাখব না। আমার সাধ্যমতো আমি সবই দিব তাকে। তবে মেয়ে যেন নামাজি আর আমার ভাইবোনকে কখনোই অবহেলা না করে এমন হয়। এতটুকু হলেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইমাম হুজুর মুচকি হাসলেন আড়ালে। মেয়ের চাচা হিসেবে ছেলেকে তার ভীষণ পছন্দ হয়েছে। রায়হানকে ইফরার জন্য অনেক আগেই মনে ধরেছে তার। শুধুমাত্র ইফরা আর রায়হানের অমত ছিল বিধায় এই বিয়ে কত বছর পিছিয়ে গেল। এবার যেহেতু ছেলে রাজি এই বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সারোয়ারের সাথে আজই কথা বলতে হবে এই বিষয়ে। কথাগুলো ইমাম হুজুর নিজ মনে ভাবলেন রায়হানের দিকে তাকিয়ে। দেখা যাক সামনে কি হয়। ছেলে একটা কোচিংয়ে পড়ায়। ভীষণ ভদ্র আর বিনয়ী সে। তুই একবার ছেলের সাথে কথা বলে দেখতে পারিস। তোর অপছন্দ হবে না। ইমাম শামসুল হোসেন কথাগুলো বলে থামলেন। ফোনের ওপাশে সারোয়ার হোসেন চুপটি করে বড় ভাইয়ের কথা শুনছিলেন। এবার মুখ খুললেন। বললেন, আপনার উপর আমার বিশ্বাস আছে ভাইজান। আপনি নিশ্চয়ই আমার ইফরার জন্য খারাপ ছেলে আনবেন না। তাছাড়া এই ছেলের কথা বিগত 4 বছর ধরে আপনি বলে আসছেন। নিশ্চয়ই ছেলের মাঝে আলাদা কিছু দেখেছেন যা আমার ইফরার জন্য কল্যাণকর। আপনার উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বিশ্বাস আছে ঠিক আছে। তবে মেয়ের বাবা হিসেবে ছেলেকে একবার হলেও তোর দেখা উচিত। শুক্রবারে দেখা করতে পারিস। ছেলে জুম্মার নামাজ পড়তে আসে এখানে ছোট্ট ভাইকে নিয়ে। তুই চলে আসিস নামাজ পড়তে। দেখে যাবি ছেলেকে। আচ্ছা ভাইজান। তবে শুক্রবারেই আপনার উইখানে যাব। আচ্ছা। রাহমিদ তুমি নাকি নামাজ পড়ায় ফাঁকিবাজি করো? ভাইয়ের হাত ধরে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে রাহমিদ। পথিমধ্যেই ভাইয়ের কথা শুনে কাচুমাচু করা শুরু করল। একটু আধটু ফাঁকিবাজি করে সে মসজিদে আসায়। এটা আবার ভাইউকে কে বলল? নিশ্চয়ই জিহান বলেছে। ওর খবর আছে। ভাইউকে নালিশ করে কত্তবর সাহস। রায়হান বলল, বদ বুদ্ধি মাথা থেকে বের করে ফেল। তোমার মাথায় যে বদ বুদ্ধি ঘুরছে আমি জানি না ভেবেছ? রাহমিদ চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। রায়হান বলল, আরেকদিন শুনি তোমায় কি করব দেখো। এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। গুনাহ হবে। এমন আর করবে না। আল্লাহ নারাজ হবেন তাহলে। রাহমিদ মাথা নুয়ে অনুতপ্ত স্বরে বলল, আর হবে না ভাইও। মনে থাকে যেন। জুম্মা পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম হুজুর ডেকে উঠলেন। রায়হান রাহমিদকে নিয়ে সেখানে গেল। গিয়ে সালাম দিল। ইমাম হুজুর সালামের উত্তর দিলেন। বললেন, বসো। আমার ভাইয়ের সাথে পরিচিত হও। রায়হান সারোয়ার হোসেনকে সালাম দিল। সারোয়ার হোসেন সালাম নিয়ে নানা কথা জিজ্ঞাসা করলেন। রায়হান ইমাম হুজুরের ভাই হিসেবেই প্রত্যেকটা কথার উত্তর দিল।
সে তখনও জানে না মেয়ের বাবা সারোয়ার হোসেন। কথাবার্তা বলে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে গেল। সারোয়ার হোসেনের ছেলেকে ভীষণ পছন্দ হল। যেমন সুন্দর, বলিষ্ঠ দেখতে তেমনি সুন্দর আর মার্জিত কথাবার্তা। ছেলেটা এতিম হলেও ইফরার জন্য পারফেক্ট। ইফরার রাগ এই ছেলেটাই কন্ট্রোল করতে পারবে বলে তার ধারণা। আল্লাহ তাআলা কবুল করুন। তারপরের সময় খুব দ্রুতই গেল। কিভাবে কি হলো, এক আষাঢ়ে রায়হান জাইমের সাথে ইফরা সাবরিয়ার বিয়ে হয়ে গেল। বিয়েতে দেনমোহর ছিল মাত্র 10,000 টাকা। এর বেশি দেয়ার সামর্থ্য রায়হানের ছিল না। তাই ফাতেমি মোহরে খুব অল্প পরিসরেই অনাড়ম্বরহীনভাবে রায়হানের বিয়ে হয়ে গেল। বিয়েতে রুদ, রাহমিদ উভয়ই খুশি ছিল। তাদের খুশির সীমানা ছিল না ভাইয়ের বউ অর্থাৎ তাদের ভাবি আসার আনন্দে। বিয়েতে একমাত্র ইফারার মুখ ছিল কালো। এই বিয়েতে সে সন্তুষ্ট না। মা বাবার বাধ্য মেয়ের মতো বিয়ে করেছে একমাত্র দাদুমণির জন্য। এই মানুষটা তাকে বুঝিয়ে অনেক কিছু বলেছে। তাই ইফরা বিয়েতে মতো দিয়েছে। কনে বিদায়ের সময় ইফরার চোখে এক ফোঁটা পানিও দেখা যায়নি। শুধু দাদির রুমে গিয়ে আধা ঘন্টা কেঁদেছে সে। তারপর কিছু হয়নি এমন ভাব করে সোজা বরের আনা সিএনজিতে উঠে বসেছে। সারোয়ার হোসেন গাড়ি সাজিয়ে রেখেছিলেন, তবে রায়হান কিছুতেই গাড়িটা নিতে রাজি হয়নি। রায়হানের আত্মসম্মান প্রবল এই সম্পর্কে তার ধারণা হয়ে গিয়েছে, তাই আর বেশি জোরাজোরি করেননি সারোয়ার হোসেন। খুব অল্প আয়োজনে বিয়েটা হয়ে গেল। কি হবে ধৈর্যবান রায়হান জাইমার রোগজটে ইফরা সাবরিয়ার বিবাহিত জীবনে? আগামী দিন আদৌ সুখকর হবে কি? এটাই দেখার বিষয়। পর্ব 33। 1। তুমি এখন থেকে আমাদের বাসায় থাকবে বড় মেয়ে মানুষ। রাহমিদ বিজ্ঞের মতো কথাগুলো বলে থামল। ইফরা মুখ গম্ভীর করে বলল, তো বাসা থেকে বের হয়ে যাব? বড় মেয়ে মানুষ আবার কি? রাহমিদ থতমত খেল। তারপর সেও মুখ গম্ভীর করে বলল, তুমি বিরক্ত হচ্ছ কথায়? যদি বলি হ্যাঁ তাহলে কি কথা বলা বন্ধ করবে? রাহমিদ মুখ কুঁচকে ইফরার দিকে তাকিয়ে রইল। রুদ এক গ্লাস পানি নিয়ে ইফরাকে দিল। ইফরা চুপচাপ বিসমিল্লাহ বলে পানি পান করল। ওর মুখ এখনো গম্ভীর। আজকের মতো একটা দিনে তাদের বাসা খালি। মাত্র 3 জন মানুষ তারা। আজকে আরেকজন যোগ হয়েছে, তাদের ভাইউর বউ। রুদ মনে মনে কথাগুলো ভেবে ইফরাকে উদ্দেশ্য করে খুশি মনে বলল, ভাবি তোমার এখানে কোনো সমস্যা হলে আমাকে বলবে। তুমি আমাকে রুদ বলে ডেকো। রুদ বলে ডাক দিলেই আমি দৌড় দিয়ে তোমার কাছে চলে আসব। হাসিমুখে কথাটা বলে ইফরার দিকে তাকাল। ইফরা মুখ অন্ধকার করে বলল, অপরিচিত কাউকে আপনি সম্বোধন করতে হয় সেটা জানো না? এভাবে হুট করে বড় কাউকে তুমি বলবে না। 2 জনের কেউই না। এটা ব্যাড ম্যানার্স। রুদের হাসিখুশি মুখ নিমিষেই চুপসে গেল। রাহমিদ বোনের কালো মুখ দেখে বলল, আপনি চলো এখান থেকে। উনি বোধহয় আমাদের উপর বিরক্ত হচ্ছেন। রাহমিদের কণ্ঠে রাগ প্রকাশ পাচ্ছিল। নিজের অপমান সহ্য করলেও বোনের অপমান কিছুতেই সহ্য করতে পারছে না সে। তাই কিছুটা রাগ প্রকাশ পেল তার কথায়। বোনকে টেনে হিচড়ে রুম থেকে নিয়ে তাদের বরাদ্দকৃত রুমে চলে গেল। ইফরা চুপচাপ রোবটের মতো উঠে মুখ ধুয়ে শুয়ে পড়ল। তার মন মেজাজ কোনোটাই ভালো নেই। বেশিরভাগ সময় সে চুপচাপ থাকে, কারণ মুখ খুললেই তো রোবটিক আওয়াজ ছাড়া আর কিছু বের হয় না। এই গুরুগম্ভীর স্বভাব নিয়ে আগামী দিনগুলো ইফরার কেমন কাটবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই তা জানে না। রায়হান রুমে ঢুকে রুম অন্ধকার পেল। বুঝে নিল মেয়েটা ঘুমিয়ে পড়েছে। সে বাথরুমে গিয়ে মুখ, হাত, পা ধুয়ে বের হল। ভাইবোনকে দেখার উদ্দেশ্যে পাশের রুমে গেল। দেখল তার ভাইবোন একে অন্যকে জড়িয়ে শুয়ে আছে। রাহমিদটা ছোটবেলা থেকেই হাত, পা ছড়িয়ে ঘুমায়। এখনো হাত, পা ছড়িয়ে বোনের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আর রুদ ভাইকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
রায়হানের চোখ জুড়িয়ে গেল। পরক্ষণেই মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। এতদিন সে এই ভাইবোনকে আগলে ঘুমাতো, আর আজ থেকে তারা আলাদা থাকবে। তার সাথে ঘুমানোর মানুষ এসে গেছে। রায়হান অবশ্য ওদের ঘুম পাড়িয়েই ওই রুমে চলে যেত। বোনকে কমফোর্ট জোন দেওয়ার জন্য রুদ বড় হওয়ার পরপরই অন্য রুমে ঘুমাতো সে। রাহমিদ শুধু বোনের সাথে ঘুমায়। যেহেতু বড় ভাই বোনের মাঝখানে ঘুমিয়ে অভ্যাস রাহমিদের, তাই শুধুমাত্র ছোট ভাইয়ের জন্য তারা তিনজন একসাথে ঘুমাত। এখন চাইলেও আর ভাইবোনের সাথে ঘুমাতে পারবে না। রায়হান দীর্ঘশ্বাস ফেলে ভাইবোনকে চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। ভাইবোনগুলো আজকে তার সাথে কথা না বলেই ঘুমিয়ে গেল। ভাইয়ের বউ আসার খুশিতে এতদিনের অভ্যাস ভুলে গেল। রায়হান চেহারায় অসন্তুষ্টির রেখা ফুটে উঠল কিছুটা। রায়হান রুমে এসেই বিছনায় শুয়ে পড়ল আস্তে করে। ইফরা আস্তে করে উঠে বসল। বলল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? রায়হান তোড়াক করে উঠে বসল। বলল, জি না, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর ডিস্টার্ব করিনি। ইফরা হাঁটু ভাঁজ করে বসল। চোখ মুখ শক্ত করে বলল, না ঘুমাইনি, জেগেই ছিলাম। শুনুন, কিছু কথা খোলাসা করা জরুরি বলে আমি মনে করি। ইফরার স্বভাবজাত কাঠখোট্টা কথা। রায়হান কিছুক্ষণের জন্য থতমত খেল। তার জানা মতে মেয়েরা বিয়ের রাতে লাজুক থাকে, কথা থাকে ছোট, কিন্তু এই মেয়ের কথা দেখি বুলেটের মতো খড়খড়ে। তার নিজেরই তো একটা মেয়ের সাথে বেড শেয়ার করতে লজ্জা লাগছে, সেখানে মেয়েটা কি অবলীলায় কথাগুলো বলছে। ইফরা রায়হানের চোখের সামনে তুড়ি বাজাতেই রায়হানের হুঁশ ফিরল। রায়হান কোনো মতে বলল, জি বলুন। ইফরা রোবোটিক গলায় বলল, আমার এখানে অ্যাডজাস্ট করতে সময় লাগবে। আমার উপরে খবরদারি করা যাবে না, আমাকে আমার মতো থাকতে দিতে হবে। কোনো কিছুর জন্য জোরজবরদস্তি করা যাবে না। যেহেতু আমার বাবা মা তাদের ঘাড় থেকে নামিয়ে আপনার ঘাড়ে ট্রান্সফার করেছেন, সেহেতু আমাকে না পড়ালেও চলবে। আপনার টাকাও বেঁচে যাবে, বুঝেছেন? রায়হানের মনে হল বাজারের কোনো ফর্দ শোনানো হচ্ছে। যেহেতু ইফরার রোগচটে স্বভাব সম্পর্কে সারোয়ার হোসেন আগেই কিছুটা অবগত করেছেন, তাই রায়হান আর রাগ করল না। অন্য কেউ হলে ওর কথার বিপরীতে প্রচণ্ড রাগ করত। বিয়ের রাতেই বরের সাথে বেয়াদবি করার জন্য তার জন্য সালিশ বসানো হতো। তবে রায়হান কিছুই করবে না। এর থেকেও কত কঠিন কঠিন পরিস্থিতি রায়হান মোকাবেলা করেছে, সেখানে এতটুকু রোবোটিক খিটখিটে কথা হজম করাই যায়। সে মুচকি হেসে কৌতুক গলায় বলল, বিছানাটা কি আলাদা করতে হবে সাহেবা? ইফরা চোখ মুখ আগের চেয়ে শক্ত করে রায়হানের দিকে তাকাল। তারপর শক্ত গলায় বলল, না। রায়হান আড়মোড়া ভেঙে বলল, যাক বাবা, বাঁচলাম। বিছনা আলাদা করতে বললে অবশ্য সমস্যা ছিল না। নাটক সিনেমার মতো আমার সোফা না থাকলেও বিকল্প পন্থা একটা ছিল। ভাইবোনের খাটে গিয়ে আরামছে শুয়ে পড়া যেত। ইফরা আগের মতোই বসে আছে। রায়হান বুঝল প্রথম দিনেই মজা করা ঠিক হয়নি। চেনা জানা হয়নি, এতেই মশকরা করা উচিত হয়নি। তাই তাড়াতাড়ি করে বলল, আরে রেগে যাচ্ছেন কেন? নর্মাল হয়ে বসুন। আপনি কি সব কোথায় এরকম রেগে থাকেন নাকি? ইফরা কোনো কথা বলল না। রায়হান কথা ঘুরাতে আবার বলল, আরে আমরা তো পরিচিতই হলাম না, তখন থেকে অহেতুক কথা বলেই যাচ্ছি। ইফরা এবার মুখ খুলল, আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। আমি একজন মেয়ে, এটা ছাড়া আমার কোনো পরিচয় নেই। এটা কেমন পরিচিতি? এরকম বললে তো আমার কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই। বাবা মা থেকেও যদি আপনার কোনো পরিচয় না থাকে, তাহলে আমি তো পৃথিবীতে এক্সিস্টই করি না। এবার সুন্দর করে আমার পরিচয় বলি, তারপর আপনি বলেবেন। ঠিক আছে? ইফরা কিছুটা নরম হয়ে বসল, কোনো কথাই বলল না। রায়হান বলতে শুরু করল, আমার নাম রায়হান জাইম।
খন্দকার রায়হান জাইম। বাবার নাম মৃত খন্দকার রাতিব ইকবাল। মায়ের নাম মৃত জায়ানা আঞ্জুম। আমরা তিনজন ভাই বোন। বোনের নাম খন্দকার রুদাইফা জিনা, তার ভাইয়ের নাম খন্দকার রাহমিদ জাইফ। আমার পরিবার এই দুইজন। আমার সবকিছু এই দুজনকে ঘিরে। সংক্ষেপে আমাদের তিনজনেরই পরিচয়, আমরা এতিম। আমি একটা কোচিং সেন্টারে জব করি। এবার আপনার পালা ম্যাডাম। সংক্ষেপে আমাদের তিনজনেরই পরিচয়, আমরা এতিম কথাটা বারবার ইফরার মাথায় ঘুরপাক খেতে লাগল। হাসিমুখের আড়ালে কথাটায় কি পরিমাণ কষ্ট লুকায়িত ছিল ইফরা একটু হলেও উপলব্ধি করতে পারছে। ইফরার মন কিছুটা নরম হল। রায়হানের ডাকে এবার কল্পনা থেকে বের হয়ে বলল, আমার নাম ইফরা সাবরিয়া। আমার কোনো ভাইবোন নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানি নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমার অভিভাবক আমার দাদি। এতটুকুই আমার পরিচয়। আপনার বাবা মায়ের নাম তো বললেন না? ইফরা কথা ঘুরিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ুন তাহলে। হ্যাঁ, ঘুমাতে হবে। কালকে সকালে আবার উঠতে হবে। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু আসছি। রায়হান ঘড়ি দেখে তাড়াহুড়া করে দাঁড়িয়ে গেল। তারপর ভাইবোনের রুমে গিয়ে ওদের গা থেকে চাদর সরিয়ে দিল। বাচ্চা দুটো ঘেমে গেছে। রায়হান তাদের শিয়েরে বসে কিছুক্ষণ মাথা হাতিয়ে দিল। তারপর ঘাম মুছে দিল। ভাই বোন তার প্রচুর ঘামে। এটা বর্ষাকাল, তবুও ভ্যাপসা গরম পড়ে এই সময়টায়। কারেন্ট চলে গেলে তো আরও সমস্যা হয়। সারা রাত সে হাত পাখা চালিয়ে বাতাস দেয়, যাতে ভাইবোনের ঘুম কোনোভাবেই না ভাঙে। সবকিছু ঠিকঠাক করে বেশ রাতে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পাশে ঘুমে বেহুশ হয়ে ঘুমাচ্ছে তার নববিবাহিত স্ত্রী। দুইজন দুই দিকে ফিরে শুয়ে আছে। নববিবাহিতের কোনো ছায়াও এদের মধ্যে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কতকালের তাদের সংসার। সারাদিনের সংসার শেষে দুইজন বেহুশ হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আগামী দিনের সূর্যোদয় কেমন কাটবে এই নবদম্পতির? চলবে।